বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দুইটা ক্লাসে এসিএল এর অ্যানাটমি থেকে শুরু করে আমাদের যে নিয়ের এমআরআই এই বিষয়গুলো আমাদের পড়ানো হয়েছিল। আজকে আমরা এসিএল এর সার্জারির ভিতরে ঢুকবো। কেমন? তো সার্জারি ছাড়াও আমাদের আর কিছু থিওরিটিক্যাল জিনিস আমাদের জানতে হবে, যেটা আজকে আমি একটু বলবো। তার মধ্যে এক হচ্ছে বিভিন্ন প্রকার গ্রাফট। আমাদের কমনলি আস্কড কোশ্চেন আমাদের স্যাররা ধরে যে কি কি গ্রাফট নেওয়া যায়। এক, কি কি গ্রাফট নেওয়া যায় এবং কোন গ্রাফটের কি সুবিধা, কোন গ্রাফটের কি অসুবিধা। দুই নাম্বার হচ্ছে আমাদের এই যে পেশেন্ট পজিশনিংটা, এই যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে পোর্ট কিভাবে করে। তারপরে হচ্ছে আমরা যে গ্রাফট হারভেস্ট করব, আমরা আমাদের হসপিটালে মোস্ট কমনলি নেওয়া হয় হ্যামস্ট্রিং এবং পেরোনিয়াস লঙ্গাস, এই সম্পর্কে কিছু বলবো। তারপরে গ্রাফট প্রিপারেশন নিয়ে কিন্তু ইদানিং ওয়াকিল স্যার প্রশ্ন করা শুরু করছে, সুতরাং গ্রাফট প্রিপারেশন নিয়ে আমরা একটু ডিটেলস বলবো। তারপরে প্রি টেনশনিং, এই যে আমাদের গ্রাফট প্রিপারেশন বোর্ড যেটা, তারপরে সাইজ কিভাবে মাপে, মানে আমাদের ওয়াকিল স্যারের লেকচারটাই আমরা ডিটেলস ভেঙে ভেঙে বলবো। কেমন? আচ্ছা, তো আমি এটা বলার আগে ছোট্ট করে আমি একটু বলে নিতে চাই যে বিভিন্ন গ্রাফট সম্পর্কে আমি একটু বলে নিতে চাই। যে প্রথমে যদি বলে যে আমাদের কি কি ধরনের গ্রাফট পাওয়া যায়, কেমন, যে আমরা কি কি ধরনের গ্রাফট ইউজ করি, তা অনেকেই কিন্তু শুরু করে এভাবে, স্যার হ্যামস্ট্রিং পেরোনিয়াস, এভাবে আমরা শুরু করব না। বরং আমরা বলবো যে স্যার আমাদের অটোগ্রাফট, অ্যালোগ্রাফট এবং সিনথেটিক গ্রাফট আমরা ইউজ করতে পারি। অটোগ্রাফটের মধ্যে আমরা প্রথমে বলবো হচ্ছে নি এর আশেপাশে যেই সব গ্রাফট আছে সেটা, অ্যারাউন্ড নি। আর তারপরে বলবো হচ্ছে ডিস্টেন্ট নি, মানে নি থেকে দূরে যেসব গ্রাফট আছে সেগুলো আমরা বলবো। তো অটোগ্রাফ মানে কি, যে যেই মানুষের পায়ে আমরা গ্রাফটটা লাগাচ্ছি সেই মানুষেরই টেন্ডনটা নিয়ে যদি আমরা লাগাই, তাই না? অটোগ্রাফ। আচ্ছা, তাহলে আমরা অটোগ্রাফ যদি হয়, তাহলে প্রথমে অ্যারাউন্ড নিতে কি কি গ্রাফট আছে? প্রথমে হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং গ্রাফট, তাই না? এই যে হ্যামস্ট্রিং গ্রাফট এক। দুই নাম্বার হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফট। তারপরে বোন প্যাটেলার টেন্ডন বোন গ্রাফট। অ্যারাউন্ড নি এর মধ্যে আরেকটা আছে ইলিওটিবিয়াল, সরি, ফাসা ট্রান্সভার্সালিস। এই গ্রাফটা আমাদের কিন্তু নেওয়া যায়, ফাসা ট্রান্সভার্সালিস। আর নি থেকে দূরে কি গ্রাফট নেওয়া যায়? নি থেকে দূরে হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস, তারপরে হচ্ছে টেন্ডো অ্যাকিলিস। ঠিক আছে, এই গ্রাফট গুলা নেওয়া যায়। আর শুধুমাত্র যেই পায়ে অপারেশন করব সেই নি না, বরং অপোজিট সাইডের লেগ থেকেও কিন্তু আমাদের গ্রাফট নেওয়া যায়। ওকে। আচ্ছা, আর একটা জিনিস কি, যে পেশেন্ট বললো যে না আমি আমার কোনো টেন্ডন কাটতে দিব না, বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফট কি জিনিস? অ্যালোগ্রাফট মানে হচ্ছে আরেকজন মানুষের গ্রাফট, একই প্রজাতির, মানে অন্য একজন মানুষের গ্রাফট যদি আমরা নেই। যেমন অন্য একজন ডেড একজন মানুষের যদি আমরা পেরোনিয়াস লঙ্গাস টেন্ডনটা নেই, অথবা টিবিয়ালিস অ্যান্টেরিয়র নেই, অথবা সেমি টেন্ডেনোসাস, এই গ্রাফট গুলা নেই, তাহলে সেটা হচ্ছে অ্যালোগ্রাফট। আচ্ছা, আর সিনথেটিক গ্রাফট কি? সিনথেটিক গ্রাফট হচ্ছে আমাদের সিনথেটিক ম্যাটেরিয়াল যে কিছু গ্রাফট বানানো হয়েছিল, কিন্তু এই সিনথেটিক গ্রাফটে আমাদের ইনফেকশনের রেট অনেক বেশি। সিনথেটিক গ্রাফটে আমাদের ফেইলর রেট অনেক বেশি, ফেইলর রেট হাই। এই কারণে সিনথেটিক গ্রাফট আমাদের পপুলার হয় নাই। অ্যালোগ্রাফটেও আমাদের ফেইলর রেট ভালোই আছে, কিন্তু অটোগ্রাফটে আমাদের ফেইলর রেট খুবই কম। এই কারণে আমরা অটোগ্রাফট ইউজ করি। ঠিক আছে, এখন আমরা অটোগ্রাফটের মধ্যে তিনটা অটোগ্রাফট আমাদের খুব বেশি ইউজ করা হয়, যার মধ্যে হচ্ছে হ্যামস্ট্রিং অটোগ্রাফট, তারপরে হচ্ছে বোন প্যাটেলার টেন্ডন বোন গ্রাফট, আর একটা হচ্ছে কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফট। আর এসিএল নরমাল তো এসিএল আছেই। তো এইগুলোর মধ্যে সুবিধা এবং অসুবিধা এগুলো জিজ্ঞেস করে। প্রথমে আমাদের এই 2 দিন আগে নেওয়াজকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল যে এসিএল এর স্ট্রেংথ কত, নেটিভ এসিএল এর স্ট্রেংথ কত। যে আমাদের যে নরমাল এসিএল আমাদের পায়ের মধ্যে আছে, এটার স্ট্রেংথ হচ্ছে 2160 নিউটন। একদম ঠাড়ায় মুখস্থ করা রাখবে। ঠিক আছে মামুন ভাই? 2160 2160 2100 নিউটন। নিউটন। আচ্ছা, আর হচ্ছে হ্যামস্ট্রিং গ্রাফট যেটা আমরা ইউজ করি, সেটা আমাদের স্ট্রেংথ খুবই বেশি, এটা হচ্ছে 4108। যে না আমি
বুঝার জন্য আমি শুধু 4100 বলবো, ছাত্রদের না এগুলো মনে থাকে কেন জানি যে 4108, সুতরাং এই 108ই বলতে হবে, 4000 অ্যারাউন্ড 4000 বলা যাবে। তারপরে হচ্ছে আমাদের বোন প্যাটেলার টেন্ডন বোন গ্রাফট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে মেজর জেনারেল আনিসুর স্যারের খুব প্রিয় একটা গ্রাফ, বোন প্যাটেলার টেন্ডন বোন গ্রাফট। এটা হচ্ছে 2977 নিউটন। আর সবচেয়ে কম স্ট্রেন যেটা, সেটা হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফট। এটা হচ্ছে আমাদের মনে রাখবেন আমাদের যে নাদিম ভাইয়ের থিসিস কেস, নাদিম ভাই কিন্তু কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফট দিয়ে করতেছে, ওনার স্ট্রেংথ হচ্ছে 2353। কেমন? 2353। 2353। আচ্ছা 2353। আচ্ছা ঠিক আছে। স্টিফনেস ধরে না, কারণ স্টিফনেস সাবদের মনে নাই, বাট সবচেয়ে বেশি স্টিফ মনে রাখবেন যে বোন প্যাটেলার টেন্ডন বোন গ্রাফট। ভাই এখানে তো এইটা দেখতেছি না, ওই যে আমাদের পেরোনিয়াস লঙ্কা যেটা নেই সেটা কই? পেরোনিয়াস লঙ্গাসটা সাধারণত, পেরোনিয়াস লঙ্গাসটা আমাদের একটু রিজার্ভ গ্রাফট। কারণ কি, পেরোনিয়াস লঙ্গাসটা আমরা যদি রিভিশন কেস হয়, 1 2 নাম্বার হচ্ছে আমরা পিসকেল ইনজুরি রিকনস্ট্রাকশন করি, মাল্টিপল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি, তারপর হচ্ছে ওবেস পেশেন্ট, তখন আমরা actually আমাদের পেরোনিয়াস লঙ্গাস ইউজ হয়। আদারওয়াইজ কিন্তু আমরা অতটা পেরোনিয়াস লঙ্গাস ইউজ করি না। আচ্ছা এখন হচ্ছে এই আমি একটু বলে দিই, এটা নিয়ে কিন্তু আমি লাস্টবার যখন দাঁড়াইছিলাম তারা জিজ্ঞেস করছিল যে বোন প্যাটেলা টেন্ডন বোন গ্রাফট এটা কি জিনিস। এটা হচ্ছে মনে করেন এই যে একটা প্যাটেলা, তাই না, এটা হচ্ছে প্যাটেলার টেন্ডন, এই যে নীলটা, আর এই সবুজ দিয়ে বোঝায় এটা টিবিয়া। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে প্যাটেলার টেন্ডন, এটা হচ্ছে টিবিয়াল টিউবারোসিটি। একটু বড় করে আঁকি প্যাটেলাটা, প্যাটেলার টেন্ডনটা একটু বড় করে আঁকি। ওকে, আচ্ছা তাহলে আমাদের কি করতে হয় জানেন, আমাদের যেটা করতে হয়, আমাদের এই যেটা, এটা না, এটা নেই, এটাও না, এটা হচ্ছে এটা নেই। এখন হচ্ছে ধরেন টিবিয়াল টিউবারোসিটির কিছু পার্ট, এখান থেকে টিবিয়াল টিউবারোসিটির কিছু পার্ট নিব, টিবিয়াল টিউবারোসিটির কিছু পার্ট নিয়ে আমরা প্যাটেলার টেন্ডনের মাঝখান থেকে এভাবে করে একটা স্ট্রিপ নিব, যেটা হচ্ছে 1 সেন্টিমিটার ওয়াইড, 1 সেন্টিমিটার ওয়াইড একটা স্ট্রিপ নিয়ে এই যে প্যাটেলার উপরে অ্যান্টেরিয়র সারফেস, এখান থেকে আমরা প্যাটেলার আর্টিকুলার সারফেস ড্যামেজ করব না, বরং অ্যান্টেরিয়র সারফেস থেকে আমরা গ্রাফটা নিব। তো এরকম যখন গ্রাফটা নিব, গ্রাফটা দেখতে হবে এরকম, তাই না, যে টিবিয়াল টিউবারোসিটির পার্ট, টিবিয়াল টিউবারোসিটি, প্যাটেলার টেন্ডন, আর এখানে হচ্ছে প্যাটেলা। তারপর তাহলে বলতে পারেন যে এই যে প্যাটেলা মাঝখান দিয়ে কেটে নিলাম, তারপরে কি হবে, তারপরে হচ্ছে এই দুই সাইডে আমরা সেলাই করে দিব, এই যে দুই সাইডে এটা এটা আমরা যেভাবে করে টেন্ডন লাগাই, এই যে এভাবে এভাবে সেলাই করে দিব জাস্ট। কেমন ইজি না এই জিনিসটা? কোন ওটা প্যাটেলা ভাই কোন সেলাই তো করবো কি দিয়ে, মানে ইথিয়ন দিয়ে না নরমাল সুতা? আপনি এটা ইথিবন দিয়ে করতে পারেন। আপনার তো এটা জাস্ট একদম কাছাকাছি থাকবে, এখানে তো আপনার মানে এন্ড টু এন্ড না, এটা তো আপনার সাইড টু সাইড, সুতরাং আপনার এটা বিগ্রিল দিয়ে করলেও আপনার কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি আপনার বংশের অংশ থাকবে নাকি এই গ্রাফটের মধ্যে? অবশ্যই অবশ্যই, বোন, এই জন্যই তো এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। কেমন, আমাদের বোন প্যাটেলা টেন্ডন বোন গ্রাফটকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়, কারণ কি, কারণ হচ্ছে দেখেন সব জায়গায় আপনার বোনসের সাথে, বোনসের ভিতরে আমাদের টেন্ডনটা ঢুকাই দিচ্ছে। আমাদের বলে কি বোন টু বোন হিলিং হয় হচ্ছে 3 সপ্তাহ, বোন টু টেন্ডন হিলিং হয় হচ্ছে 6 সপ্তাহ, আর টেন্ডন টু টেন্ডন হিলিং হচ্ছে 12 সপ্তাহ। তো আমাদের যেহেতু ধরেন হ্যামস্ট্রিং কিংবা পেরোনিয়াস লঙ্গাস যখন দিচ্ছি, তখন এটা কি টেন্ডন, টেন্ডন হচ্ছে বোনসের ভিতরে থাকতেছে, তার মানে কি বোনস টু টেন্ডন কি 6 সপ্তাহ লাগতেছে। কিন্তু যদি বোনসের ভিতরে আমি বোনসের টুকরা ঢুকাই দেই, এটা বোন গ্রাফট হিসেবে কাজ করতেছে কিন্তু। সুতরাং আমাদের ইনকর্পোরেশন ইজ বেটার ইন বোন প্যাটেলার টেন্ডন বোন গ্রাফট। তাহলে এই গ্রাফটার নাম কি প্রথমে বলেন আমারে, মামুন ভাই গ্রাফটার নামটা বলেন। বোন প্যাটেলার টেন্ডন বোন গ্রাফট।
আছে? এই প্রথম বোনটা হচ্ছে আমাদের টিবিয়াল টিবিয়া টিবিয়াল টিবিয়াল টিবিওসিটি। তারপরে হচ্ছে প্যাটেলার টেন্ডনটা হচ্ছে মিডিল 1 সেন্টিমিটার, মাঝখানের 1 সেন্টিমিটার, আর পরের ও বোন আচ্ছা হচ্ছে আচ্ছা। প্যাটেলার অ্যান্টেরিয়র সারফেস। কেমন? প্যাটেলেন্টের সাথে কতটুকু নেওয়া হয়? ঠিক ইয়াটা আমার ঠিক মনে আসছে না, মেবি 2 সেন্টিমিটার। আমি এটা কি দেখতে পাবো। একদম যে টেন্ডনের মধ্যে যতটুকু 1 সেন্টিমিটার মিডিয়াল 1 সেন্টিমিটার নিলাম ওইটার মধ্যে প্যারালাল করে নিব নাকি? একদম টিবিয়াল টিবিওসিটি প্যারালাল, টেন্ডনটা প্যারালাল এবং পেটেলার উপরও ওরকম করে প্যারালাল করে কেটে নিব নাকি? একদম, হ্যাঁ, একদম সোজা। ভেরি গুড প্রশ্ন। তো সোজা নিতে হবে। যদি এদিক ওদিক হয়, আপনি ভালো মতো, আপনি খুবই ভালো একটা কথা বলছেন। এটা হচ্ছে সচিনে আছে, আপনার মাথায় ঢুকলো কেমনে এটা? ধরেন আপনার এইটা যদি আপনার এরকম হয় যে প্যাটেলাটা এক সাইডে হলো, টেন্ডনটা এভাবে হলো, আবার টিবিয়াল টিবোরসিটা এই যে এরকম হলো, কেমন? যদি প্যারালাল হুম লাইনে না হয়, তাহলে কিন্তু ইনকর্পোরেশনটা ভালো হবে না, আপনার গ্রাফট ফেইলরের চান্স বেড়ে যাবে। সুতরাং একদম এক সেম লাইনে আমাদের নিতে হবে। রাইট। কেমন? ভেরি গুড, এটা একদম সচিনে লিখে দিছে। এবং এইটার যে কমপ্লিকেশনের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিকেশন, এই জিনিসটা যে যদি ঠিক মতো প্যারালালি না নেওয়া হয় সেম লাইনে, তাহলে কিন্তু আমাদের গ্রাফ ফেল করে। তাছাড়া গ্রাফটা বসানোর সময় আমাদের এই গ্রাফটে ফ্র্যাকচার হইতে পারে, এই বোনসে ফ্র্যাকচার হইতে পারে, প্যাটেলার বোনে এবং টিবিয়াল টিবোরসিটে। শুধু তাই না, আমরা যে প্যাটেলা থেকে নিতেছি প্যাটেলার ফ্র্যাকচার হইতে পারে। কিন্তু যদি বলে সবচেয়ে কমপ্লিকেশন বাংলাদেশের মানুষের জন্য, সেটা হচ্ছে প্যাটেলার সামনে যখন আপনার এত বড় একটা গ্যাপ থাকবে, এই পেশেন্ট যখন নিলিং করবে, যখন নামাজ পড়তে যাবে, কিংবা যখন সে প্রে করতে যাবে, তখন হাঁটুটা যখনই মাটির সাথে লাগাবে তখন তার পেইন করবে। এই কারণে বাংলাদেশের বোন প্যাটেল বোন কাটটা এতটা জনপ্রিয় না। কেমন? তার মানে পেইন ডিউরিং প্রেয়ার, এটা একটা কমপ্লিকেশন। এটা যদি সেম লাইন না হয়, ফেক করে, এটা একটা কমপ্লিকেশন। তারপরে হচ্ছে আমাদের এই যে এই গ্রাফট ফ্র্যাকচার হয়ে যেতে পারে, এটা একটা কমপ্লিকেশন। ওকে। আর ভালো দিক হচ্ছে ইনকর্পোরেশন ইজ দ্য বেস্ট, বোন টু বোন ইনকর্পোরেশন, এই কথাটা বলবেন। অ্যাডভান্টেজ হচ্ছে বোন টু বোন ইনকর্পোরেশন। ঠিক আছে? বোন প্যাটেলার টেন্ডন বোন গ্রাফট নিয়ে আর কোনো কনফিউশন আছে? আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটু এক্সটেনশন লস হয়, নিলিং। আচ্ছা, এই যে এখানে এটা কিন্তু ভুল লিখছে কিন্তু কামরুজ্জামানে, নিলিং পেইন, এখানে কিন্তু নিলিং পেইন হয়, নিলিং পেইন প্রেজেন্ট, হ্যামস্ট্রিং এ নিলিং পেইন হয় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা টেন্ডন নিয়ে বলা হয়ে গেছে। হ্যামস্ট্রিং, হ্যামস্ট্রিং এর কোনটা নেওয়া হয়? হ্যামস্ট্রিং এর সেমিটি, আরেকটা হচ্ছে এটা কি, গ্রাসিলিস। গ্র্যাসিলিস। সেমিটি আর গ্র্যাসিলিস দুটা দেখতে কেমন? গ্র্যাসিলিস হচ্ছে গোল, জিতে গ্র্যাসিলিস জিতে গোল, এটা হচ্ছে রাউন্ড। আর সেমিটি হচ্ছে একটু টি এর মতো, টি এরকম ফ্ল্যাট না, এটা একটু হালকা একটু ফ্ল্যাট টাইপের সেমিটিটা। কেমন? আচ্ছা, ঠিক আছে। আমি কি তাহলে অপারেশন করে ফেলবো রোগীটার? আপনারা যদি বলেন একটু অপারেশন শুরু করি, তাহলে অপারেশন টেবিল একটা স্যার, ওই রোগী এসে বলল যে আচ্ছা আপনি আমার আর্থ্রোস্কোপি করবেন। আচ্ছা, আর্থ্রোস্কোপি আর কেন করে? তখন আমরা বলবো আর্থ্রোস্কোপি হচ্ছে ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক রোল আছে। সেটা হচ্ছে আমরা বলি না প্রত্যেকটা সার্জারি আগে আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন। ইভালুয়েশন, হ্যাঁ বলি। আচ্ছা, এখন হচ্ছে ধরেন কিছু কিছু হাসপাতালে আছে আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন, প্রাইভেট চেম্বারে আর্থ্রোস্কোপিক ইভালুয়েশনের জন্য ধরেন চার্জ হচ্ছে 15,000, এসিএল রিকনস্ট্রাকশনের জন্য চার্জ হচ্ছে, ওটি চার্জ হচ্ছে ধরেন 30,000। এখন কিছু কিছু সার্জন কি করে যে এই দুইটা ইনপুট একসাথে দিয়ে দেয় যে আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন প্লাস এসিএল, তো এটা যদি দিয়ে দেয় তার কিন্তু 45,000 টাকা হয়ে যাচ্ছে। দুইটা জিনিস করা হয়েছে। আচ্ছা, এটা এটা কিন্তু দেখেন, আপনি তো আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন তো করতেছেন, আপনি আপনার যখন রেকর্ড দিবেন তখন রেকর্ডের প্রথম পার্টটা থাকে আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন। এটা আমি একজনের কাছে শিখছি, যে সে কি করে আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন নিয়ে পুরাটা প্রপ টপ দিয়ে দেখায় যে আপনার এখানে এই সমস্যা সেই সমস্যা,
ওনার একজন লোক থাকে, সে এগুলা লিখে দেয়। তো আর্থ্রোস্কোপিক ইভ্যালুয়েশনের কারণেই কিন্তু এই যে 15,000 টাকা এক্সট্রা চলে আসতেছে, তারপরে সে এসিএল রিপেয়ার করে। আচ্ছা, আর কি করা যায়? ডায়াগনস্টিক সাইনোভিয়াল বায়োপসি করা যায়। তারপর হচ্ছে প্রোগ্রেশন অফ দা নি ডিসঅর্ডার। আর থেরাপিউটিক হচ্ছে আমাদের এই যে মেনিস্কিয়াল টিয়ার, আজকে অমিত যেটা করলো। তারপরে হচ্ছে আমাদের লুজ বডি রিমুভাল, ওই যে সেই দিন শর্মিলা আর মামুন ভাই যেটা করলো, রিমুভাল অফ দা ফরেন বডি, সাইনোভেক্টমি, অস্টিওকন্ড্রাইটিস ডিসিকান্ট ট্রিটমেন্ট, নি ডেব্রাইডমেন্ট ফর দা অস্টিওআর্থ্রাইটিস, এটা আগে অনেক করতো। আচ্ছা, এখন হচ্ছে আমরা পেশেন্টকে শুয়াই দেই, তাই না? আচ্ছা, পেশেন্টকে কাউন্সিলিং করে আমরা পেশেন্টকে শুয়াই দিলাম। প্রথমে আমাদের পেশেন্টকে কি করব? আমরা পেশেন্টকে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিব, তাই না? স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে পেশেন্টের পজিশন ঠিক করব। পেশেন্টের পা, মিড থাই অথবা আমাদের লোয়ার 1/3 এইখান বরাবর আমাদের ইয়াটা থাকবে, টেবিলটা থাকবে ঠিক এই বরাবর। এখান থেকে এইটুক আপনারা কি দেখতে পাচ্ছেন? এখান থেকে এইটুক কিন্তু আমাদের ঝুলন্ত অবস্থায় থাকবে। কেন? যাতে একটু বেশি ফ্লেক্স করা যায়, যাতে অ্যাটলিস্ট 120 ডিগ্রি পর্যন্ত ফ্লেক্স করা যায়। যদি এই হাঁটু পর্যন্ত আসতো টেবিলটা, তাহলে কিন্তু ফ্লেক্স করা যাইতো না। এই কারণে কিছুটা আমরা ঝুলাই পাটা, যাতে আমাদের হাইপার ফ্লেকশন করা যায়। ওকে, আরেক পা হচ্ছে আমাদের এরকম ল্যাটারাল পজিশনে ফ্লেক্স এবং ল্যাটারাল পজিশনে দূরে থাকবে, যাতে সার্জন এখানে দাঁড়ায় কাজ করতে পারে। আচ্ছা, এখন হচ্ছে ঝুলাই দেওয়ার পরে আমরা কি করব? আমরা হচ্ছে মার্কিং, মানে সারফেস মার্কিং করব। এইগুলা কিন্তু মাহমুদ ভাই খুব একদম পয়েন্ট টু পয়েন্ট করে। সারফেস মার্কিং কিভাবে? ও আচ্ছা, সারফেস মার্কিং করার আগে এক্সামিনেশন, এখানে একটা বলেছে এক্সামিনেশন করব। এক্সামিনেশনটা হচ্ছে ফ্র্যাকচার টেবিল লাগানোর আগেই করব। এক্সামিনেশন করে ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংটা লিখে তারপরে আমরা এই এই টেবিলটা দিব। কেমন? ভাই তারপর এটা কি ফ্র্যাকচার টেবিল? সরি ফ্র্যাকচার টেবিল না, ফ্র্যাকচার টেবিল না, এটা হচ্ছে আমার মানে স্পেশাল ইকুইপমেন্ট দিব আর কি, যে এই পাশে আমরা ফুট লেগ রেস্টে রেখে দিব। আর্থ্রোস্কোপির জন্য কি আলাদা টেবিল এটা, নাকি ওখানে ওই টেবিল থেকে আলাদা এটা, মানে এটা আলাদা না ডিজাইন ভাই, করা সেম নরমাল? টেবিলই। সেম টেবিলই আচ্ছা, এখানে জাস্ট আলাদাই যে উঁচু করে রাখছে না? আলাদা উঁচু করে রাখছে, হ্যাঁ। কেমন? আচ্ছা, তাহলে আমরা এই যে মার্কিং করব, প্যাটেলাটা দাগালাম, প্যাটেলার টেন্ডন দাগালাম এবং জয়েন্ট লাইন দাগালাম। কেমন? এই যে এখানে টেবিয়াল টিউবারিসিটি এবং আমাদের জয়েন্ট লাইন, এটা আমাদের দাগানো খুবই খুব ইম্পর্টেন্ট। এবং বড় স্যাররা কিন্তু আগে থেকে দাগায় নাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনি দাগানোর পরে কি করবেন? আপনি পেশেন্টে স্মার্চিং করলেন, স্মার্চিং করে আপনি টর্নিকুয়েট দিলেন, টর্নিকুয়েট দিয়ে তারপরে আপনি প্রেপিং করলেন, ড্রেপিং করলেন। আর যদি আপনার কাছে স্টেরাইড কলম থাকে তাহলে আপনি ড্রেপিং এর পরে মার্কিং করবেন। ঠিক আছে, মার্কিংটা ইউজুয়ালি ড্রেপিং এর পরে করে। তো ড্রেপিং এর পরে মার্কিং করে আপনি এবার কি করবেন? পোর্ট করবেন, তাই না? এখন আমাকে একজন বলছিল যে আগে পোর্ট করব না আগে গ্রাফট নিব। আপনাদের কি মনে হয় মামুন ভাই, আগে পোর্ট করবেন না আগে গ্রাফট নিবেন? আমি মনে করি আগে পোর্ট করে ইভালুয়েশন করা উচিত। ভেরি গুড, এটা হচ্ছে আইডিয়াল সিস্টেম। অলওয়েজ আগে পোর্ট করে, কারণ ভিতরে ঢুকে দেখলাম আমার এসিএল ভালো আছে, কিংবা ভিতরে এসিএল ভালো আছে, আর ঢোকা দেখলাম পিসিএল আছে, এসিএল আছে, পিসিএল আছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে পিসিএল যদি থাকে, আপনি কি এখন যদি পিসিএল এ সার্জারি করেন, পিসিএল এ ধরেন এসিএল এ সার্জারির জন্য আপনার রেট হচ্ছে 40,000 টাকা, পিসিএল এ সার্জারির জন্য আপনার রেট 80,000 টাকা। আপনি কি পিসিএল করবেন না এসিএল করবেন আগে? আমার তো আগে পিসিএল করতে হবে। অলওয়েজ আগে পিসিএল করতে হবে, কারণ পিসিএল হচ্ছে আপনার নিয়ের মেইন এক্সিস। পিসিএল না করে আপনি কোনো কিছুই করতে পারবেন না নিতে। তাহলে আপনি কি করবেন? আগে আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন করে রোগীরে জানাইলেন যে তো পিসিএল রাপচার আছে, আমার তো তাহলে পিসিএল করতে হবে। আর রোগী যদি বলে না আপনি এসিএল করে দেন, তো আপনি বলবেন না, তাহলে আপনি আর্থ্রোস্কোপিক ইভালুয়েশনের টাকা দেন, পরে আপনি পিসিএল করেন। ঠিক আছে? আচ্ছা, তাইলে আপনি এখন এই পোর্ট করতে হবে। পোর্ট করতে হবে এই জয়েন্ট লাইন থেকে 1 সেন্টি। প্রথমে হচ্ছে অ্যান্টেরো মিডিয়াল, আমাদের মেইন 3টা পোর্ট বলি, সেটা কি? অ্যান্টেরো মিডিয়াল। এই যে এটা হচ্ছে অ্যান্টেরো মিডিয়াল। ওকে,
অ্যান্টেরো এখানে এই ইয়াগুলা এটা এখান থেকে দেখেন না, দাঁড়ান আমি কোন পায়ে দেখাই। আচ্ছা ধরেন এখানে আছে, আপনি এই লেখাগুলো আমি একটু মুছে দেই আগে। পোর্টে একটু ঝামেলা আছে, ঠিক আছে। এখন হচ্ছে প্রথমে আপনি যদি পোর্ট করবেন, ধরেন জয়েন্ট লাইন হচ্ছে এইটা, যেমন আমি এদের পোর্টটা নিব না, জয়েন্ট লাইন হচ্ছে এটা, আমি নতুন করে আমার পোর্ট করব। এখন জয়েন্ট লাইন যদি এইটা হয়, তাহলে আমরা কি করব, জয়েন্ট লাইনের 1 সেন্টিমিটার উপরে এবং প্যাটেলার টেন্ডনের 1 সেন্টিমিটার মিডিয়ালি একটা পোর্ট, এবং এখানে 1 সেন্টিমিটার উপরে এবং 1 সেন্টিমিটার ল্যাটারালি, এটা হচ্ছে অ্যান্টেরো ল্যাটারাল, এটা হচ্ছে অ্যান্টেরো মিডিয়াল। আচ্ছা আমাদের কি অমিত আছে আমাদের সাথে? আসিফ বলেন। আচ্ছা অমিত, তুই আমারে বল যে অ্যান্টেরো ল্যাটারালটা আগে করবি না অ্যান্টেরো মিডিয়ালটা আগে করবি? কেউ বা কেউ এন্টেরো কোনটা আগে করবি? ল্যাটারালটা আগে, ভেরি ল্যাটারালটা আগে করব, ভেরি গুড। কারণ ওটা হচ্ছে ওটা হচ্ছে প্রাইমারি ভিউইং পোর্ট। আমি বলি এটা হচ্ছে প্রাইমারি ভিউইং পোর্ট। কেন আমি প্রাইমারি কথাটা অ্যাড করলাম, কারণ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাদের এটা ভিউইং পোর্ট হিসেবে কাজ করে, তারপরে কিন্তু আমরা এটা ভিউইং পোর্ট রাখি না, আমরা চেঞ্জ করে দেই। কেন আমরা এটা ভিউইং পোর্ট হিসেবে রাখি, কারণ এটা আমাদের সবচেয়ে সেফ এরিয়া। এখান থেকে আমরা আমাকে একটু দেখেন, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যালো, আল্লাহ আমার ভিডিও বন্ধ ছিল। আচ্ছা এখন না দেখতে ভিডিও পাচ্ছেন? আচ্ছা দেখেন, আমরা যখন এন্ট্রি নিব, কেমন, আমরা যখন কোট করব, আমাদের নিডিল ছুরির যে ধারালো প্রান্তটা সেটা থাকবে উপরের দিকে। জয়েন্ট লাইনের 1 সেন্টিমিটার উপরে তো রাখতেছি, কিন্তু ছুরির ধারালো প্রান্তটা থাকবে উপরের দিকে, কারণ ধারালো প্রান্তটা যদি নিচের দিকে থাকে তাহলে আমাদের মেনিসকাস কেটে যাবে, ঠিক আছে। আর যদি এই যে এরকম থাকে হরাইজন্টাল, তাহলে আমাদের ইয়াটা মানে কোট ঢুকবে না, আমাদের একদম এইরকম ইয়া রাখতে হবে, কি বলে, এই ভার্টিক্যাল রাখতে হবে, ভার্টিক্যাল, এবং নাইফের শার্প এন্ড অথবা নাইফের যে কাটা যেটা দিয়ে আমরা কাটি, সেই নাইফের বেলিটা থাকবে টু আপওয়ার্ড, রুফের দিকে থাকবে বেলি। কেন, কারণ হচ্ছে নিচের দিকে থাকলে মেনিসকাস ইনজুরি হবে। এক, বুঝা গেছে? একটু ইন্টারাকশন করতে হবে আতিক ভাই, একটু মাঝে মাঝে একটু হ্যাঁ ভাই বুঝছো। নাড়াচাড়া দিতে হবে, কেমন? আচ্ছা তাহলে আমরা নাইফের বেলি কোন দিকে রাখতেছি? উপরের দিকে রাখবো এটা, যাতে মিনিস্পেস ইঞ্জুরি না হয়। ঠিক আছে, নাইফের বেলি আমরা রাখতেছি উপরের দিকে। ওকে, এটা হচ্ছে নাইফ, নাইফের এটা হচ্ছে বেলি, বেলিটা থাকবে উপরের দিকে। আচ্ছা এখন হচ্ছে আমরা অ্যান্টেরো ল্যাটারাল পোর্ট করে আমরা পোর্টটা ভিতরে ঢুকলাম। আচ্ছা একটা জিনিস, পোর্ট করার সময় আমি আবার বলি, পোর্ট করার সময় যখন আমরা ইনসিশন দিলাম কিংবা এই পোর্ট যে ইয়াটা আমরা ঢুকাইলাম, সেটা আমরা অল্প একটু ঢুকানোর সময় পুরা প্রসেসে নিটা থাকবে ফ্লেকশন, কিন্তু যখন আমরা ট্রকারটা ভিতরে ঢুকাচ্ছি তখন ওই ভিতরে ঢুকানোর আগে মুহূর্তে, ট্রকারটা ভিতরে ঢুকার আগ মুহূর্তে নি হয়ে যাবে এক্সটেনশন, ঠিক আছে। মানে ঢুকায় আমাদের এক্সটেনশন করে তারপরে আমাদের নিয়ের ভিতরে ঢুকতে হবে, যাতে আমাদের ট্রকারটা সুপ্রা প্যাটেলার পাউচের ভিতরে ঢুকে। ওকে, মানে হচ্ছে আমরা নি ফ্লেকশন অবস্থায় ইনসিশন দিলাম, ট্রকারটা ক্যাপসুল পর্যন্ত ঢুকাইলাম, তারপরে আমরা নিটা সোজা করে আমরা সুপ্রা প্যাটেলার পাউচের দিকে আমরা দিয়ে দিব, নিটা এক্সটেনশন করে, কেমন? আচ্ছা তারপরে আমরা কি দেখব, তারপরে হচ্ছে আমরা ডাব্লু প্যাটার্নে দেখব। এটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আমরা কি দেখব, আমরা ডাব্লু প্যাটার্ন দেখব, নি এক্সটেনশন করে। ডাব্লু প্যাটার্ন কি জিনিস? ডাব্লু প্যাটার্ন প্রথমে হচ্ছে সুপ্রা প্যাটেলার পাউচ, ওকে,
সুপ্রাপ্যাটেলার পাউচ আমরা কি 30 ডিগ্রি স্কোপ ইউজ করি সুপ্রাপ্যাটেলার পাউচ। এখন হচ্ছে আমরা যদি স্কোপটা উল্টায় দেই মানে ঘুরায় দেই তাহলে কি আমাদের স্কোপটা উপরে দেখবে না, প্যাটেলার পাউচের উপরে কি থাকে আমাদের একটু নিচু করে আমাদের প্যাটেলার আর্টিকুলার সারফেস ঘুরাই দিয়ে প্যাটেলার আর্টিকুলার সারফেস কেমন। তারপরে এটা কি আমাদের কোন সাইড এটা ল্যাটারাল। ল্যাটারাল আর এই পাশে মিডিয়াল কেমন। হুম। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে ল্যাটারাল গাটার, ল্যাটারাল গাটার, তারপর হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, তারপরে এখানে হচ্ছে ইন্টারকন্ডাইলার নচ, তারপরে হচ্ছে আমাদের এখানে মিডিয়াল কম্পার্টমেন্ট, তারপরে হচ্ছে এখানে মিডিয়াল গাটার। ঠিক আছে, এখন যদি বলে যে মিডিয়াল মেনিসকাস কিভাবে দেখবো, যে আমি ভাই আমি মিডিয়া এই ডাব্লু প্যাটার্নটা মনে মনে থাকবে তো, জি। এই ডাব্লু প্যাটার্নটা মনে রাখার পরে এরপরে আরো এক্সট্রা কিছু ভিউ আছে। এবার হচ্ছে বললো যে মিডিয়াল মেনিসকাসের পোস্টেরিয়র হর্ন কিভাবে দেখে, এটা একটা স্পেশাল ভিউ। আমাদের মনে আছে মিডিয়াল মেনিসকাস টেস্টের জন্য যারা যারা সেদিন ক্লিনিক্যাল কেসে ছিলেন আমরা কি করছিলাম, লেগটা ভ্যালগাস করছিলাম না, ভ্যালগাস এবং এক্সটার্নাল রোটেশন। তো ওইভাবে আমরা নিটা ফ্লেকশন, ফ্লেকশন মানে সেমি ফ্লেক্স, তারপর হচ্ছে ভ্যালগাস এন্ড এক্সটার্নাল রোটেশন এই পজিশনে রেখে আমরা মিডিয়াল মেনিসকাসের পোস্টেরিয়র হর্নটা দেখবো কেমন। আর হচ্ছে ফিগার অফ 4 করে আমরা ল্যাটারাল মেনিসকাসটা দেখি। ওকে ক্লিয়ার। ভাই আরেকবার এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি, এই যে আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন। আর প্রপ দিয়ে দেখবো যে এসিএল পিসিএল তার ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা, টেনে টেনে দেখবো যে এটা টাইট আছে কিনা। যদি দেখা যাচ্ছে এসিএলটা ভালো আছে কিন্তু টান দিয়ে দেখলাম যে মাঝখান থেকে আমাদের ঢিলা, তাহলে বুঝতে হবে ইন্টারস্টিশিয়াল টিয়ার আছে। আচ্ছা কোথায় বলবো বলেন, ওই যে মিডিয়াল মেনিসকাস থেকে। মিডিয়াল মেনিসকাস আমরা ম্যাকমারিস টেস্ট করছিলাম মনে আছে, ভ্যালগাস এক্সটার্নাল রোটেশন করে আমরা দেখছিলাম না মিডিয়াল মেনিসকাসের জন্য। সেম জিনিসটা মনে করেন এখানে আপনি ম্যাকমারিস টেস্টটাই করবেন, ওই পাটা ফ্লেকশন এবং ভ্যালগাস মানে অ্যাবডাকশন উইথ এক্সটার্নাল রোটেশন লেগ যখন করবেন তখন আপনাদের মিডিয়াল মেনিসকাসের পোস্টেরিয়র হর্নটা আপনি দেখতে পাবেন কেমন। আর ল্যাটারাল মেনিসকাস দেখার জন্য পাটা ফিগার অফ 4 করতে হবে, মানে পায়ের উপর পা তুলে দিতে হবে। ওকে, তাহলে ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি আমরা পারবো। তাহলে এখন আমরা এসিএল পিসিএল একটু ঠিক করি নাকি, চলেন। গ্রাফট অপশন অলরেডি আমি বলে দিছি, গ্রাফট অপশন আমি করব না। এখন অনেক সময় জিজ্ঞেস করে যে একটা গ্রাফটের হোয়াট ইজ আইডিয়াল গ্রাফট, কয়টা কোশ্চেন আপনারা লিখে রাখেন আমি পরে অ্যানসার দিব। এখন থিওরিটিক্যাল কথাবার্তা বললে আপনাদের মাথা আউলা জাউলা হয়ে যাবে, প্রচুর রাত হয়ে গেছে। আইডিয়াল গ্রাফটের ক্রাইটেরিয়া অফ দা আইডিয়াল গ্রাফট কেমন, এটা কিন্তু স্যাররা ইনভেরিয়েবলি ধরে, পরে বলবো এখন। আচ্ছা এখন হচ্ছে গ্রাফট হারভেস্ট আমরা কোত্থেকে নেই দেখেন আপনি, এই যে আমাদের সেমিটি এবং মানে গ্রাফট নিচ্ছে, হ্যামস্ট্রিং গ্রাফটটা কোত্থেকে নিচ্ছে, এই যে আমাদের টিবিয়াল টিউবারোসিটি। আমরা কি করি জয়েন্ট লাইন থেকে 3 আঙ্গুল, 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল নিচে একটা ইনসিশন দেই, অবলিক করে একটা ইনসিশন দেই 3 আঙ্গুল নিচে, কেমন বলা হয় 4 সেন্টিমিটার। এই 3 আঙ্গুল নিচে এইভাবে করে আমরা একটা অবলিক ইনসিশন দেই আমাদের মিডিয়াল সাইডে টিবিয়াল টিউবারোসিটির নিচের দিকে, এইভাবে অবলিক ইনসিশন দিয়ে আমরা কি করি প্রথমে সার্টোরিয়াস ফাসাটা কাটে ফেলি। সার্টোরিয়াসটা কিন্তু আমাদের এই যে হাঁসের পায়ের উপরে এরকম ফার্স্ট লেয়ার সার্টোরিয়াস, সেটা কাটার পরে আমাদের দেখা যায় গ্রাসিলিসটা পাওয়া যায়। আমরা ময়নিহান দিয়ে গ্রাসিলিসটা তুলবো, গ্রাসিলিসটা তুলে আমরা কাটবো নিচে, কেটে আমাদের এই যে এথিবন দিয়ে বাঁধবো, এথিবন দিয়ে বেঁধে আমরা প্রথমে যেটা করি ভিনকুলা গুলা ছাড়াই। কি ছাড়াই? ভিনকুলা। ভিনকুলা আমাদের কয়টা থাকে? আমাদের
সেম গ্র্যাসিলিসে বলা হয় যে সাধারণত 1 থেকে 3, মানে 2টার মতো থাকে। আর সেমিটিতে থাকে হচ্ছে আমাদের 2 থেকে 4। সেমিটিতে দেখা যায় যে 3টার মতো, 3টা ভেন খোলা থাকে। তো এই ভিনকুলা গুলা না ছাড়াইলে কিন্তু আমার স্টিপারে আসবে না। তাই ছাড়ানোর পরে আমরা এখান থেকে এই যে সুতার এই মাথা থেকে স্টিপারটা ঢুকাবো। কোন স্টিপারটা ঢুকাবো, ক্লোজ না ওপেন মামুন ভাই? হ্যাঁ, শুনতেছি ভাই। না, এখানে ক্লোজ স্ট্রিপার ঢুকাবো, ক্লোজ স্ট্রিপার। কেমন? ক্লোজ মানে কি, এটার মুখটা বন্ধ, ঠিক আছে? এই মুখটা বন্ধ দেখেই আপনার এটা এখান থেকে সুতা সহ ভিতর দিয়ে ঢুকাই আপনার এটা ছুড়ে আনতে হবে। এখন যদি বলে ওপেন স্ট্রিপার কোথায় ইউজ করে, ওপেন স্ট্রিপার হচ্ছে ধরেন আমি এই ডিজিটালটা কাটবো না, ঠিক আছে? তাহলে মাথাটা, ওপেন স্ট্রিপারের মাথাটা হচ্ছে এরকম। আহ, মাথাটা সার্কুলার মাথাটা করা যায়, মানে খোলা যায় মনে হয়। ফাঁকার মধ্যে আমরা টেন্ডনটা ঢুকাই দিব, ঢুকাই দিয়ে তারপরে আমরা এখান থেকে ছুটাই দিব। তারপর তাইলে কি হবে, আমাদের এই ডিজিটাল যে অ্যাটাচমেন্ট এটা ইনটেক্ট থাকবে। তাহলে এই ডিজিটাল অ্যাটাচমেন্টটা যদি আমরা এখানে কোনো অ্যাটাচমেন্ট করি, যেমন যে ইনভার্টেড ভি শেপে যেটা করে মিডিয়াল সাইডে, যে সেমিটি আমরা ইনভার্টেড ভি করলাম, যে এই পাশে অ্যাটাচমেন্টটা ঠিক থাকবে, ঠিক রেখে আমরা ছুটাই, আমরা এইভাবে ইনভার্টেড ভিতে করে আমরা এমসিএল আর পিওএলটা রিপেয়ার করি। কিংবা ওই যে ওই শালা অমিতের যেই থিসিস যে আমরা এলইটি করব, এগুলোতে আমাদের ওপেন স্টিপার লাগে। আর আমরা নরমালি এটা কেটে কেটে ফেলার পরে, মানে নিচেরটা কেটে যখন সুতা বাঁধবো, মানে ডিস্টালটা কেটে ফেলবো, তখন আমরা ক্লোজ স্টিপার রাখবো। কেমন? ওটিতে গিয়ে ক্লোজ স্টিপার ওপেন স্টিপার হাতে নিবেন। আমি আমি তো এখানে শুধু ক্লোজ স্টিপারে দেখছি, ওপেন গুলো দেখি খেয়াল করি নেই। আচ্ছা, না ওপেন একবার দেখবেন, তাহলে আর ভুল হবে না। কেমন? দেখে আমরা হুম। আমরা ছুটাই ফেলবো, বাট সাবধানে থাকতে হবে, কারণ সেমিটির নিচেই থাকে এমসিএল, এটা পর্দার মতো এমসিএল, সেই এমসিএল যাতে না ইনজুরি হয়। ওকে, অনেক সময় জায়গায় ভিনকুলা ছুটাইতে গিয়ে আমাদের এমসিএল ইনজুরি হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে গ্রাফট প্রিপারেশন। গ্রাফট প্রিপারেশন যখন বের হয়ে যাবে, আমরা মাংসটা একটা রুলার দিয়ে সবকিছু চেঁচে ফেলবো। এবং এগুলো কিন্তু রেসিডেন্টদের নিজের হাতে করতে হবে। কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে প্রি টেনশন। এই যে বোর্ড, এই বোর্ডের নাম কি? স্যার একদিন জিজ্ঞেস করছিল, এই বোর্ডের নাম কি? এই বোর্ডের নাম হচ্ছে গ্রাফট প্রিপারেশন বোর্ড। কি নাম? গ্রাফট প্রিপারেশন বোর্ড। প্রিপারেশন বোর্ড। অনেকে বলে গ্রাফট মাস্টার বোর্ড, বাট গ্রাফট প্রিপারেশন বোর্ড হচ্ছে আইডিয়াল নেম। আচ্ছা, এখন হচ্ছে এই বোর্ডে আমরা কি করি, আমরা হচ্ছে এই যে প্রি টেনশনিং, এটা কিন্তু টেনশন করে না, দিস ইজ প্রি টেনশনিং। আমাদের যে টেনশনিং এর আসলে 3টা পার্ট, একটা হচ্ছে প্রি টেনশনিং, একটা হচ্ছে সাইক্লিং, ওই যে আমরা ধরে এই যে এরকম 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 পাটা এরকম সাইক্লিং এর মতো করি না, যে এন্ডোবাটন লাগানোর পরে টিবিআরটা লাগানোর আগে পাটা ধরে 20 থেকে 30 বার সাইক্লিং করি, ওইটা হচ্ছে প্রি কন্ডিশনিং অথবা কন্ডিশনিং। আর একটা হচ্ছে টেনশনিং, যেটা আমাদের দেশে করা হয় না, যে আমাদের টিবিয়াল যে ইয়াটা থাকে সুতাগুলা লাস্টে, যে আমাদের একটা টেনশনার, আমরা ইলিজারভ করতে যে টেনশনারটা ইউজ করি, ওই রকম একটা টেনশনারে টান দিয়ে আমরা টেনশন রেডি করে তারপরে আমরা স্ক্রু ফিক্স করি। ওটা হচ্ছে মেইন টেনশনিং। কেমন? এটা এখানে যেটা করা হয় সেটা হচ্ছে প্রি টেনশনিং। আচ্ছা, আরেকটা জিনিস ইন্টারেস্টিং কথা, ওই যে লাস্টে যেটা আমরা করি সবার লাস্টে, সেটার নাম হচ্ছে ইনিশিয়াল টেনশনিং। এটা অদ্ভুত একটা ব্যাপার। আমরা হাত দিয়ে টাইনা ধরি, দিয়ে সুতা ইতিমন হাত দিয়ে টাইনা ধরি। হাত দিয়ে টানতে ধরি, ওটা হচ্ছে ওই যে টেনশনার দিয়ে টেনে ধরার নিয়ম। হুম। কেমন? এবং ওইটারে বলা ইনিশিয়াল টেনশনিং। তার যে নতুন একটা নি হইলো, একদম তার যে নতুন আমরা একটা নি বানাই দিলাম, এই নিয়ের প্রথম মানে নিয়ের তখনকার যে প্রথম টেনশনটা, যে আমরা যে টেনশন যেমন 80 থেকে 90 নিউটন আমরা টেনশন রাখি, সেটা কি তার ওই নতুন নিয়ের জন্য প্রথম টেনশন, এই জন্য ওইটার নাম হচ্ছে ইনিশিয়াল টেনশন। যেটা আমাদের 6 সপ্তাহ পরে আস্তে আস্তে, সপ্তাহ পর সপ্তাহ আমাদের আস্তে আস্তে কমতে থাকে টেনশনটা। আচ্ছা, তাহলে আমাদের স্যার আরেকটা জিজ্ঞেস করছিল যে আমরা কত টেনশন দেই। টেনশন দেই কতটুকু আমরা মনে রাখবো, 80 থেকে হ্যামস্ট্রিং এর জন্য 80 থেকে 90 নিউটন, 80 থেকে 90 নিউটন। কেমন? তাহলে যদি বলে যে না না না, আমি তো জানি এটা 8 থেকে
9 এর মতো, অথবা না আমি তো জানি 20, তুমি কেন এত বেশি বলতেছো? তখন স্যারদের বলতে হবে স্যার আমি কিন্তু নিউটনে বলছি, আমি যদি কেজিতে বলতাম তাহলে বলতাম 9 কেজি। 9 কেজি, হ্যাঁ। আমরা বলো 9 অভিকর্ষ ত্বরণ 9.8, তাহলে কত হয় নিউটন? 9.8 হ্যাঁ নিউটন হ্যাঁ ঠিক আছে এই হয় 1 কি? কিলোগ্রামে 90 যদি আমরা পাউন্ডে বলি এলবিএস, তাহলে আমাদের 20 পাউন্ড। 20 পাউন্ড ডাবল ওকে, হবে, কেজির ডাবল। আমাদের বলতে হবে স্যার আমাদের 80 টু 90 নিউটন, বলে থেমে যেতে হবে। তো না 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 না, তখন বলতে স্যার আমাদের 80 টু 90 নিউটন অর 8 টু 90 অথবা 20 পাউন্ড। তখন স্যার তখন বই পড়েছে, দেখা যাবে স্যারদের মনে আছে 20, কিন্তু ওটা পাউন্ড না নিউটন এটা মনে নাই। গ্রাফ সাইজ দেখার জন্য এই যে আমরা দেখি আমাদের আইডিয়াল গ্রাফ সাইজ আমরা রাখতে চেষ্টা করি 6.5 এর থেকে বেশি। কেমন 8 রাখা ভালো। যেহেতু আমাদের বাংলাদেশের লোকজনের গ্রাফটা এমনি কম পাওয়া যায়, চিকন চিকন গ্রাফ পাওয়া যায়, এমনকি 6টা ফোল্ডও করা লাগে, 6 ফোল্ড করা লাগে। তো আমরা চেষ্টা করব যে 8 রাখার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে নরমাল এসিএল। এই দেখেন নরমাল এসিএল, দেখেন কি সুন্দর। এই যে প্রপ দিয়ে যখন ঠেলা গুঁতো দিতেছে, টান দিতেছে, দেখা যাচ্ছে খুব টাইট আছে, সুন্দর আছে। ফোল্ডের ব্যাপারটা বুঝলাম না। কোন ফোল্ড? এই যে বলেন আচ্ছা আচ্ছা, পাঁচ ফোল্ড এটা ফোল্ড বলতেছি বলতেছি বলতেছি, কেমন ওইটা যখন আমরা প্রিপারেশন করব তখন। আচ্ছা, ফোল্ডটা এখনই বলে দেই। কেমন, এই যে ধরেন আমাদের এখানে দেখছেন এই গ্রাফটা ফোল্ড করছে। হুম, ধরেন আমি একটা কথা বলছিলাম যে আমার এসিএল এর লেন্থ কত, 3.1 টু 3.8, মনে করি আমি 3 সেন্টিমিটার ধরলাম। ওকে, এখন হচ্ছে আমাদের যে টিবিআর মধ্যে আমরা যে টানেল করব তার মধ্যে ধরেন 3 সেন্টিমিটার এসিএল রাখবো, তাহলে 3 হুম, সেন্টিমিটার। আর হচ্ছে আমাদের ফিমারের যে টানেল আছে সেটার মধ্যে আমি 3 সেন্টিমিটার রাখবো, তাহলে 3 সেন্টিমিটার, তাহলে তিনটা মিলে কত হলো 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার আমাদের 9 সেন্টিমিটার লেন্থ রাখতে হবে। এখন আমরা যেহেতু এখন ফিমারে এন্ডো বাটন ইউজ করি, বলা হয় এন্ডো বাটন ইউজ করলে এন্ডো বাটনেই তো আমাদের কিছু থাকতেছে, তাই এন্ডো বাটনের ভিতরে মিনিমাম 2 সেন্টিমিটার থাকলেই হবে। তাহলে 2 সেন্টিমিটার এখানে 2 বানাই দিলাম, তাহলে টোটাল কত থাকবে মিনিমাম আমাদের 8 রাফটে লাগবে দিতে হবে কত 8 সেন্টিমিটার। 8 ঠিক আছে, সেন্টিমিটার তো আমরা যখন একটা হ্যামস্ট্রিং নেই, হুম, মনে করি আমি একটা ইয়া নিলাম, দেখেন এটা ভালো মতো বুঝে নিয়েন কিন্তু। ধরেন আমি একটা সেমিটি নিলাম, কি নিলাম সেমিটি। সেমিটি নেয়ার পরে আমার গ্রাফটের লেন্থ আসলো 24 সেন্টিমিটার। ঠিক আছে, সেমিটির দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। তাহলে আমরা কি করতে পারি, সেমিটিটারে আমরা 3 ভাঁজ করতে পারি না? বুঝতে পারি yes 3 ভাঁজ করতে পারি কিনা মামুন ভাই? 3 ভাঁজ করলাম। 3 ভাঁজ করলে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। গ্র্যাসিলিসটা যখন আমি 8 সেন্টিমিটার নেয়ার পরে আমাদের ডায়ামিটার আমরা দেখলাম কত, আমাদের ডায়ামিটার দেখলাম হচ্ছে 5.5। আমাদের কি 5.5 হলে হবে? আমাদের তো 8 লাগবে। 3 ভাঁজ করার পরেও আমার 5.5, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের গ্র্যাসিলিস নিব। গ্র্যাসিলিস নিয়ে পাইলাম হচ্ছে গ্র্যাসিলিসের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার কি আপনি 3 ভাঁজ করতে পারবেন? আর 2 ব্যাস করতে হবে তাহলে আমরা 2 ভাঁজ করলাম। 2 ভাঁজ করার আগে আমরা ধরেন এটা 6, এখানে 4 সেন্টিমিটার কেটে নিলাম, নিয়ে 16 বানাইলাম। 16 বানাই আমরা দুইটা ফোল্ড করলাম, তাহলে কত হলো 8 হয়ে গেল 8 সেন্টিমিটার। তখন এইটা আর এইটা আমরা পাশাপাশি আমরা রেখে আমরা সেলাই করে দিলাম, এবং তখন আমরা দেখলাম যে দুইটার কম্বাইন্ড ডায়ামিটার হচ্ছে 8 মিলিমিটার। তখন আমরা আচ্ছা ঠিক আছে। অনেক সময় যে হয় কি যে আমরা গ্র্যাসিলিসের লেন্থ যদি 24 পাই এবং আমাদের যদি সেমিটিটা আমাদের চিকন হয়, তখন আমাদের গ্র্যাসিলিসটাও আমরা 3 ফোল্ড করে ফেলি। তারপর এখানে 3 ফোল্ড, সেমিটি 3 ফোল্ড, তারপরে আমাদের এই 3 ফোল্ড একসাথে করে দেখি যে কতটুকু হয় এমন। এবং তারপরেও অনেক সময় দেখা যায় যে বাঙালিদের 8 মিলিমিটার আসে না। আবার কিছু কিছু মানুষ আছে যে শুধু সেমিটি 3 ভাঁজ করেই ইয়া হয়ে যায়। 1 সেন্টিমিটার হয়ে গেল 8 মিলিমিটার হয়ে গেল আচ্ছা, কোয়াড্রেপল কথাটা কেন আসছে জানেন? কোয়াড্রেপল কথাটা হচ্ছে বিদেশিদের সেমিটিটা এত লম্বা থাকে
বিদেশিদের সেমিটিটা ইনভেরিয়েবলি 32 সেন্টিমিটার ধরেন থাকলো, তো 32 সেন্টিমিটার যদি হয় তাহলে আমাদের কি 4 ফোল্ড হয়ে গেল না? ফোল্ড হয়ে গেল। আমাদের এবং 4 ফোল্ড করলে ওদের 8 মিলিমিটার চলে আসে, এই জন্য আমাদের কোয়াড্রিপলটা আসছে। কিন্তু আমাদের ক্ষেত্রে, বাংলাদেশিদের ক্ষেত্রে আমাদের 5 ফোল্ড 6 ফোল্ড এরকম লাগে, কোয়াড্রিপলে আমাদের কখনো হয় না। কেমন? আমরা যে বলি না কোয়াড্রিপল হ্যামস্ট্রিং, কিন্তু বাস্তবে আমরা যেটা করি 5 ফোল্ড 6 ফোল্ড। এবং আমি কিন্তু বলার সময় কখনো কোয়াড্রিপল বলি না, আমি বলেছি হ্যামস্ট্রিং অটোগ্রাফ। যদি বলে কয় ফোল্ড করবা, আমি স্যার এটা অবস্থা বুঝে ব্যবস্থা। যদি আমরা দেখি যে 5 ফোল্ডে ভালো আসতেছে, আবার বেশি মোটা করা যাবে না, বেশি মোটা করলে কিন্তু আমাদের ইমপিচমেন্ট হবে, টানেল ব্লো আউট হবে। তাই আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, যে আমাদের গ্রাফটের ডায়ামিটার কত, লেন্থ কত, সেটার উপর ভিত্তি করে আমাদের ভাঁজটা করতে হবে। মামুন ভাই, ভাঁজের হিসাব বুঝছেন হ্যাঁ, বুঝলাম তো, নাকি? বুঝতে পারছি বাজার হিসাবটা। আজকে মারামারি লেগে যাবে? এগুলা এদিকে এতদিন পরে করলাম, একবারে তো বললো না, ওরা খালি গোতাগুতি করে, খালি এটা করে এটা করে, এগুলো তো একবারে বইলে দেয় নাই। ভাই আজকে আপনার আরে হাসি লাগে? ভাই ওরা কিছু বোঝায় না, দেখায় না, দূর। যখন অফ ট্র্যাক অন ট্র্যাক নিয়ে কনফিউশন হচ্ছিল, আপনার হাসি লাগে না? হ্যাঁ, হাসি লাগছে, এটা খালি বোবার মতো ওটি করে, কিছু বলে না কিছুর মধ্যে। আচ্ছা দেখেন, এটা গেল আমাদের কোয়াড্রেপল। এখন এই যে বানাইলাম, বানানোর পরে আমরা কি গ্রাফটা স্যালাইনে চুবাবো নাকি ওইভাবে রেখে দিব? কারণ আপনাকে বলবো কি মামুন ভাই, ওরা নিজেরাই তো আসলে কয়েকজন বাদ দিয়ে, মাহমুদ ভাই বাদ দিয়ে, ইয়া বাদ দিয়ে বাকি সবাই তো আসলে শিখতেছে, ওরা অত এক্সপার্ট না। কনফিউশনে আছে সবাই। মাহমুদ ভাই আর রাকিব ভাই বাদ দিয়ে আর কি। ভাই ভাই, এই ভিডিওটা দেখা যাবে, মামুন ভাই অন্যান্য সিএ তে পাঠিয়ে দিবে, তখন কথাগুলা কিন্তু সবাই শুনে ফেলবে। আরে বাস্তব কথা শুনতে কি আছে, ভালো বলে কে? ঠিক আছে, আমরা কোনো কারোর নাম টাম না বলি। আচ্ছা চলেন, আমরা আমাদের রেড ওয়ানে সবাই আর্থোস্কোপি খুব ভালো পারে। ইয়েস, আচ্ছা, চলেন, বাট ব্লু ওয়ান এখন পর্যন্ত বেস্ট। আমার দেখা বেস্ট। ব্লু ওয়ানে মাহমুদ ভাই দুজন আমার বেস্ট। ব্লু ওয়ান বুলওয়ানে কোন মাহমুদ ভাই? আশিক ভাই, মাহমুদ ভাই, ওয়াকিল স্যার, এই তিনজনের আমি ওটির ফ্যান। আচ্ছা ওয়াকিল স্যার, বুলওয়ান তো আমি করি নাই, জানি না। ওয়াকিল স্যার যা করে সবকিছু বলতে থাকে, সে একদম রানিং কমেন্ট্রি মারতে থাকে, যা করে। সে একটা টিবিয়াল পোর্ট করতেছে, রানিং কমেন্ট্রি মারতেছে, ফিমারাল টানেল করতেছে, রানিং কমেন্ট্রি মারতেছে। এই জন্য তার আমার খুব ভালো লাগে। না, তার আমাদের কি জাহাঙ্গীর স্যারও বলে দেখছি। স্যার বলে। না স্যার তো, স্যার বলে, স্যার কোনো কিছু বললে কিন্তু স্যার সবকিছু দেখায় দেয়, বলে দেয়। বলে দেখছি। আচ্ছা চলেন, আমরা গ্রাফ ভাঁজ করলাম, এখন গ্রাফটা আমরা রাখবো কি করে? পানির মধ্যে ডুবাবো না, পানির মধ্যে ডুবাইলে গ্রাফটা এরকম সোয়েলে হয়ে যাবে। সোয়েল হয়ে আমাদের, আপনি ভিতরে ঢুকাই দিলেন, ভিতরে ঢুকতে চাবে না কিন্তু। কেমন? আপনি মেপে নিলেন হচ্ছে 8, পরে যখন পানির মধ্যে ডুবাবেন তখন সেটা হয়ে যাবে 9। তখন তো আপনার টানেল যখন 8 করছেন, সেই টানেল দিয়ে আর যাবে না। এই কারণে আমরা পানির মধ্যে ডুবাবো না। কিন্তু আবার যদি শুকনা রাখি তাহলে কি হবে? আস্তে আস্তে ব্রেক ডাউন হওয়া শুরু করবে। তাই আমরা যেটা করবো, একটা স্যালাইন সোপ, একটা গজ নিয়ে উপরে রেখে দিব যাতে ময়েশ্চারটা যায়। ওকে, আচ্ছা গেল। এখন হচ্ছে আমরা চলেন টানেল প্রিপারেশন করি। টানেল প্রিপারেশন, প্রথমে আমরা ফিমোরাল টানেল করি, তারপরে আমরা টিবিয়াল টানেল করি। টানেল প্রিপারেশন, ফিমোরাল টানেল, এই জিনিসটা বুঝতে আমার লাগছে 3 দিন। এবং পরে কিভাবে বুঝতে পারছি, আমি খাতায় দিয়ে আমি এভাবে টানেল বানাইছি, খাতা দিয়ে টানেল বানাইছি, তারপরে হচ্ছে সুতা দিছি, একটা বোতাম দিয়ে এন্ডো বাটন বানাইছি, তারপরে নিজে প্র্যাকটিক্যাল করার পরে আমার মাথায় ঢুকছে, আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে এন্ডো বাটনের রুল। তো আপনাদের মাথা এখন ক্লিয়ার থাকলে আমি 10 মিনিট একটু এন্ডোভার্ট মানে ফিমোরাল টানেলটা নিয়ে বলতে চাই। আপনারা কি রাজি আছেন? বলেন বলেন বলেন। টেস্ট রাখেন, কেমন? একটু হাত পাটা ইনামিনাম করেন, যাতে ব্রেনের মধ্যে একটু ব্লাড ক্লাট যায়, একটু নড়ে চড়ে বসেন। আচ্ছা ফিমোরাল টানেল দেখেন, ফিমোরাল টানেল যদি আমরা এভাবে করি, এটা যদি আমরা একটা ঘড়ি চিন্তা করি, এটা হচ্ছে রাইট নি, তাহলে এটা কি লেফট ল্যাটারাল কন্ডাইল না? আর এটা মিডিয়াল কন্ডাইল না রাইট নি এর? কোনো কনফিউশন? এটা রাইট নি, ধরেন এটা হচ্ছে আমাদের টিবিয়া, তাহলে এটা কি আমাদের ল্যাটারাল, সরি টিবিয়া না, ওই ফিবুলা, এটা আমাদের ল্যাটারাল, এটা মিডিয়াল। কনফিউশন আছে কোনো?
না কনফিউশন নেই। তাহলে রাইট নি এর মধ্যে আমরা যদি এইভাবে করে ভার্টিক্যালি আমরা ডিল করি, ভার্টিক্যালি যদি ডিল করি তাহলে কি হবে, তাহলে আমাদের এটা গ্রাফটে আমাদের ইন্টারনাল রোটেশনে স্ট্যাবিলিটি দিবে না। কারণ আমরা কি বলছিলাম যে অ্যানাটমিক্যাল ওরিয়েন্টেশন হচ্ছে মোর। কিন্তু ভাই আজকে যেগুলো করলো ওগুলো তো সব দেখলাম ট্রান্সটিবিয়াল করলো, একটাও ট্রান্সপোর্টাল করলো না। আমরা আমরা কোনো কারো ওটি রিয়া না করি, মাউন্ট ভাইদের থেকে সাবধান, মাউন্ট ভাই সবাইরে দিয়ে দেয় নাকি ভিডিওগুলা। দেখেন তাহলে আমরা না এটা তো আমাদের জানা, এখানে তো কাউকে ক্রিটিসাইজ করার কোনো কিছু নাই, এটা আমাদের জানার জন্য, ডিসকাসের জন্য। তাহলে আমি এই ব্যাপারটা নিয়ে সবকিছুতে এত ছোট করে দেখার কোনো কিছু নাই। আমাদের ট্রান্সটিবিয়াল দুইটা মেথড আছে, একটা হচ্ছে ও ট্রান্সটিবিয়াল। দিলাম করে কারো দেই নাই তো। আচ্ছা 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 দাঁড়ান 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 দাঁড়ান, এইটা বলার আগে আমি একটু পোর্টটা বলিনি। পোর্টটা আমি পুরোপুরি বলি নাই, কেমন একটা পোর্ট বলে শেষ করে ফেলছি। পোর্ট বলছে হচ্ছে অ্যান্টেরো ল্যাটারাল, অ্যান্টেরো ল্যাটারাল দিয়ে ঢুকলাম, ঢুকে আমরা কি করব, আমরা ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি করলাম। তারপরে হচ্ছে এখানে আমরা ক্যামেরা রেখে এই পাশে আমরা স্পাইনাল নিডল ঢুকাবো। স্পাইনাল নিডল ঢুকাই আমরা দেখবো যে ঠিক জায়গা মতো স্পাইনাল নিডল বেরোচ্ছে কিনা, অ্যান্টেরোমিডিয়ালটা বের করে দিলাম। তারপরে কি করলাম, তার 1 সেন্টিমিটার অথবা 1.5 সেন্টিমিটার দূরে আমরা মিডিয়ালি আরেকটা পোর্ট করলাম, সেটার নাম হচ্ছে অ্যাক্সেসরি মিডিয়াল পোর্ট। সেটার নাম কি, অ্যাক্সেসরি মিডিয়াল পোর্ট। দুইটা পোর্ট করলাম, অ্যাক্সেসরি মিডিয়াল পোর্ট। এরপরে হচ্ছে আমরা এই ল্যাটারাল পোর্ট থেকে আমরা ক্যামেরাটা বের করে অ্যান্টেরো মিডিয়াল পোর্টে ঢুকাই দিলাম। অ্যান্টেরো মিডিয়াল পোর্টে তার আগে কিন্তু আমরা কিছু কাজ করছি, যেমন নস প্লাসি টস প্লাসি এগুলো যখন থাকে আমরা অ্যান্টেরো মিডিয়াল দিয়ে অনেক কাজ করি। অ্যান্টেরো মিডিয়াল হচ্ছে প্রাইমারি ওয়ার্কিং পোর্ট, আর অ্যান্টেরো ল্যাটারাল হচ্ছে প্রাইমারি ভিউইং পোর্ট। এরপরে আমাদের ভিজুয়াল মিডিয়ালটা হয়ে যায় যখন টানেল করা হয়, অ্যান্টেরো মিডিয়ালটা হয়ে যায় ভিউইং পোর্ট, আর অ্যান্টেরো অ্যাক্সেসরি মিডিয়ালটা হয়ে যায় ওয়ার্কিং পোর্ট। এমন তাহলে আমাদের এই যে ঘড়ির কাঁটার মতো এভাবে ঘড়ির কাঁটার উল্টা দিকে আমাদের ইয়াটা চলে যাবে। এখান থেকে পরে প্রাইমারি ভিউইং পোর্টটা অ্যান্টেরো মিডিয়ালে চলে যাবে এবং অ্যান্টেরো মিডিয়ালের ওয়ার্কিং পোর্টটা অ্যাক্সেসরি মিডিয়ালে চলে যাবে। কেমন, এটা হচ্ছে নতুন। আমাদের বইয়ে কিন্তু আরো অনেকগুলো আছে যেটা আমাদের তাহলে এন্টেরোমিডিয়াল পোর্ট যখন আমরা ভিউইং পোর্ট করি তখন ওয়ার্কিং পোর্টও কি এন্টেরোমিডিয়ালই থাকবে নাকি অ্যাক্সেসরিটা, নাকি ল্যাটারালটা চলে যাবে? তা হয়ে যাবে আমাদের ভিউইং পোর্টের থেকে আমাদের মিডিয়ালি চলে যাবে ওয়ার্কিং পোর্টটা। না না, আমি বলতেছি যে আমাদের ভিউইং পোর্ট যখন এন্টেরোমিডিয়াল থাকবে ভিউইং পোর্ট, তখন আমাদের ওয়ার্কিং পোর্ট ল্যাটারালটা থাকবে না? না না না, অ্যাক্সেসরি মিডিয়ালটা হয়ে যাবে, অ্যাক্সেসরি মিডিয়ালটা। অ্যান্টেরো ল্যাটারাল ওয়ার্কিং পোর্ট হবে না, এটা অলওয়েজ গোইং পোর্ট। এটা সিপাসিপ হয়ে যায় না এই জায়গায়, এত কাছাকাছি দুই পোর্ট সিপাসিপ হয়ে যাবে না কাজ করতে? ভেরি গুড, না ভাই, ঠিক আছে, একদম পারফেক্ট একটা কথা বলছেন, চিপড়ি হয়ে যাবে না। এইটার একটা মানে খারাপ দিক হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্রাউডিং। কেমন, এখন এই ক্রাউডিংটা প্রিভেন্ট করার জন্য অনেকে একটা কাজ করছিল যে আমাদের অ্যান্টেরোমিডিয়াল পোর্টটা আরেকটু মিডিয়ালি দিয়ে দিছিল, কিন্তু আরেকটু মিডিয়াল দিলে কি হয়, এই মিডিয়াল কন্ডাইলের সাথে যখন ডিল করে এই ডিলের সাথে বাড়ি খায়, ফলে মিডিয়াল কন্ডাইলের ইনজুরি হয়। এখন এইটা প্রিভেন্ট করার জন্য এখন যেটা শুরু করছে মাহমুদ ভাই, যেটা করে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে অ্যান্টেরোমিডিয়াল পোর্টটা প্যাটেলার টেন্ডনের ভিতরে দিয়ে করে। তাইলে কি হয়, তাহলে আমাদের এটা হবে ভিউইং পোর্ট এবং পরবর্তীতে এটা ভিউইং পোর্ট এবং এটা ওয়ার্কিং পোর্ট। তাহলে আমাদের ইনস্ট্রুমেন্টের মধ্যে লাগে না। যখন আপনি প্যাটেলার টেন্ডনের ভিতর দিয়ে করবেন তখন এই পোর্টের নাম হচ্ছে সুইডিশ পোর্ট, সাররা ধরে সুইডিশ পোর্ট। ট্রান্সপেটেলার সুইডিশ পোর্ট। কেমন, ভেরি গুড। এই যে ভাইয়ের মাথায় প্রশ্নগুলো আসে, এটা আমার এই জন্য ভাইয়ের আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা প্রশ্ন লজিক্যাল প্রশ্ন করে ভাই। তাহলে সুইডিশ পোর্টটা কি আমাদের তখন অ্যাক্সেসরি পোর্ট হিসেবে কাজ করবে নাকি, যারা যখন সুইডিশ পোর্টটা, সুইডিশ পোর্টটা মানে আমরা যে এন্টেরোমিডিয়ালে যে অ্যাক্সেসরি পোর্টটা করলাম সেটার বদলে তো সুইডিশ পোর্ট করলাম। ক্লিয়ার করেন। দেখেন প্রথম কথা হচ্ছে আপনার ভিউইংটা এই ল্যাটারাল থেকে মিডিয়ালি আসবে, ভিউইংটা ল্যাটারাল থেকে মিডিয়াল আসবে। ভিউইং মিডিয়াল এক ঘাট যদি ভিউইংটা মিডিয়ালি যায়, ওয়ার্কিং পোর্টটা তার মিডিয়ালি যায়। ঠিক আছে, প্রথমে ছিল ভিউইং এটা ল্যাটারাল, ওয়ার্কিং ছিল কোনটা, ঠিক এই পোর্টের মিডিয়ালটা। মিডিয়ালটা যখন আমাদের ভিউইং হবে ওয়ার্কিং হবে তার মিডিয়ালটা। কেমন, কারণ আমাদের
এই যে ধরেন রাইট নি এর ক্ষেত্রে আমাদের ধরেন ওয়ার্কিং পোর্টটা ডান হাতে থাকতেছে আর ভিউইং পোর্টটা এই পাশে থাকতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পোর্ট সম্পর্কে বুঝলাম, আর কিছু স্পেশাল পোর্ট আছে এই সিক্রেট শাইক ভাই, তাহলে এর মেন কথা হলো আমাদের ওয়ার্কিং পোর্ট অলওয়েজ মিডিয়াল থাকবে এবং ডান হাতের জন্য তো মিডিয়ালি হচ্ছে। হ্যাঁ 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 হুম হুম বুঝতে হুম পারছি। আপনার ডোমিনেন্ট হ্যান্ড রাইট হ্যান্ড না? বুঝতে পারছি। কেন ওটা লেফট আচ্ছা রাইট প্রথম কথা হচ্ছে হয়েছে, লেফট নিয়ে হইতো তাহলে? লেফট হাতে করতে হবে, লেফট নি এর ক্ষেত্রে লেফট হাতে করতে হবে, ওয়ার্কিং পোর্ট লেফট নি এর ক্ষেত্রে। লেফট হ্যান্ডে করতে হবে। তাই কি? হ্যাঁ, সবসময় মিডিয়াল দিকে থাকতে হবে। লেফট নি এর ক্ষেত্রে আমাদের মিডিয়াল হচ্ছে লেফট হ্যান্ড। এটা আমি স্যাররে বলছিলাম, স্যার এটা কি করে হয়, লেফট হ্যান্ডে তো হয় না। বলছে তুমি যখন এসিএল সার্জারি করবা তখন তোমার দুই হাতই সমান ভাবে চলতে হবে। বাম হাত দিয়ে হুম কাটতে এটা গেলে একটু আনইজি লাগে না? নাই, বাম হাতে শেভিং টেভিং কাটতে গেলে একটু আনইজি লাগবে না? এই জন্য ওয়াকিল স্যার কি করে, না 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 এটা অনেক সময় আরেকজনে দিয়ে দেয়, বাবা তুই ধর, অথবা আমার যখন স্যার বলে তাই তো দেখতেছি, বাম বাম নিতে তো সমস্যা একটু, বাম হাত দিয়ে করা। এই জন্য না ফরিদ স্যারের করা দেখছেন? ফরিদ স্যারের করা আচ্ছা আর আমি ভাই ফরিদ স্যার মতো কি সবাই ধুমধাম কাইটে মানে 10 মিনিটের মধ্যে সব শেষ করে দেয়? আজকে করলো তো স্যার, সে এটা একবারে আপনি যখন ইয়া করবেন মানে ডান হাতে বাম হাতে করবেন, বাম হাতে সমস্যা হলে আপনি আপনার অ্যাসিস্ট্যান্টে দিয়ে দিবেন যে তুই ডিল, আপনি বসাই দিয়ে অ্যাসিস্ট্যান্টে দিয়ে দিবেন, ফাইন কাজ করার জন্য অ্যাসিস্ট্যান্টে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা তাহলে পোর্ট সম্পর্কে ক্লিয়ার হয়েছেন আপনারা? জি ভাই, মোটামুটি ক্লিয়ার হলো সবই। আচ্ছা এখন কোড, গ্রাফট। আচ্ছা আরেকটা জিনিস আরেকটু বলে দিই। পোর্ট হচ্ছে যদি আমরা এই যে টিবিয়াল এন্ট্রি পয়েন্ট এখান থেকে যদি আমরা ফিমারালটা করি, মানে টিবিআর পোর্ট দিয়ে ফিমারটা করি, এটা হচ্ছে ট্রান্সটিবিয়াল। এটা অনেক আগে করতো, আগে, এখন এটা মোটামুটি অবসলিউট হয়ে গেছে, এটা এখন করে না। তাও বাংলাদেশে এখনো অনেকে করে, কারণ এটা যখন করে কে কইছে করে, করে না? যখন করে ফরিদ স্যার তো মনে করে এটা ট্রান্সটিবিয়াল করে না? আমরা নাম না বলি, আমাদের যে ট্রান্সটিবিয়াল এটা এই দ্বারা একজনের কথা বলতে দে। তো যখন আমাদের ট্রান্সটিবিয়াল করে তখন আমাদের পোর্টটা হয়ে যায় ভার্টিক্যালি। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমাদের তো এটা অ্যানাটমিক্যাল থাকতেছে না, এটা তো নন অ্যানাটমিক হয়ে গেছে। স্যার বলে কি না আমি এখানে মানে ইয়া করতে পারি, অ্যানাটমিক্যাল করতে পারি, উইচ ইজ বই অনুযায়ী করা সম্ভব না। বই অনুযায়ী ট্রান্সটিবিয়াল ইজ অলওয়েজ 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 নন অ্যানাটমিক। আর ট্রান্সপোর্টাল যেটা আমরা পোর্ট থেকে আমরা এইভাবে করব, দেখে করব, দ্যাটস অ্যানাটমিক। অ্যানাটমিক মানে হচ্ছে মোর হরাইজন্টাল, মানে হচ্ছে যে 9 9.5 ডিগ্রিতে করে অনেক সময় স্যাররা 9 থেকে 10 ডিগ্রি। আর লেফট নি এর ক্ষেত্রে 2 থেকে 3, এটা হচ্ছে 3 o'clock আর এটা 2 o'clock, এই 2 3-এর মাঝখানে কেমন এইরকম। যত আপনার হরাইজন্টাল হবে তত অ্যানাটমিক হবে, যত ভার্টিক্যাল হবে তত নন অ্যানাটমিক হবে। নন অ্যানাটমিক হলে আমাদের ইন্টারনাল রোটেশন সাপোর্ট দিবে না, এক। 2 নাম্বার হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড ইজিলি দৌড় মারতে পারবে, ফলে আমাদের এই টানেল ওয়াইডেনিং হয়, টানেল ওয়াইডেনিং এর চান্স বেশি। সুতরাং প্রচুর প্রচুর কমপ্লিকেশন যদি আমাদের ভার্টিক্যাল হয়। আচ্ছা এবার বল অমিত, কি বলবি? ভালো হবে তো, যত কমপ্লেশন করবে তত আমার পরে এলইটি করা হবে, ট্রান্সটেবিলই পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ট্রান্সটিবিয়াল এখনো দেখি নাই, ফরিদ স্যারের সাথে আমি দেখি নাই ট্রান্সটিবিয়াল। আমি অন্যদের দ্বারা আছি তো ট্রান্স দেখছি, আমি একটা দেখি নাই ট্রান্সটিবিয়াল। আচ্ছা দেখেন এরপরে হচ্ছে ফিমোরাল টানেল, কি আজকে বলবো? ভাই বলেন বলেন শেষ করেন। আচ্ছা জাস্ট ফিমোরাল টানেল আর টিবিয়াল টানেল, টিবিয়াল টানেল বলার কিচ্ছু নাই, ফিমোরাল টানেলটা বলে আজকে আমাদের বাই বাই দিই, কেমন? ফিউরাল টানেল অলরেডি বলছি আমি, ডান সাইডে হচ্ছে 9 থেকে 10, 9 থেকে 10, যেটা আমাদের কামরুজ্জামানের বইয়ে ভুল আছে, ওটা একটু ঠিক করে নিবেন। আর লেফট নিয়ে হচ্ছে 2 থেকে 3, কেমন? লেফট নিয়ে হচ্ছে 2 থেকে 3, দেখেন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তার মানে 2 থেকে 3-এর মধ্যে যদি রাখি আমাদের এটা কি হচ্ছে, হরাইজন্টাল হয়ে যাচ্ছে না? যখন আমাদের হরাইজন্টাল হবে তখন আমাদের রোটেশনাল স্ট্যাবিলিটি দিবে, এবং সাইনোভিয়াল ফ্লুইডটাও আমাদের এভাবে করে যাইতে পারবে না, বানজি ইফেক্ট, তারপরে হচ্ছে উইন্ড উইপার ইফেক্ট, এগুলো আমাদের করবে না। আমরা সামনে এগুলো আবার আসবো কমপ্লিকেশনে। এখন হচ্ছে ট্রান্সপোর্টাল দিয়ে যখন ঢুকবো আমরা কতটুকু ডিল করব দেখেন।
10টা মিনিট খুব মনোযোগ দিয়ে ল্যাটারাল কন্ডাইল, একটা জিনিস দেখছেন যে ল্যাটারাল কন্ডাইল দিয়ে যখন আপনি ঢুকবেন এই 9 to 10, তখন আমাদের একদম মিড কর্টেক্স দিয়ে বেরোবে। আমাদের অনেক সময় দেখা যায় যে এসিএল করার পর আমরা এক্সরে দেই না, এক্সরে কিন্তু দিতে হয়। যে এটা যদি না হয়ে যদি আমাদের একটু এই দিক, অনেক সময় কেন, আমরা তো কখনোই দিই না এসিএল করে আমি অলওয়েজ দিই, অলওয়েজ দিই, আমাদের ব্লু ওয়ানে অলওয়েজ দিই। কই, আমি তো কোনোদিন রাউন্ডে এসে দেখলাম না কোনো স্যারকে এক্সরে দেখার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা পজিটিভলি আইডিয়াল নিয়ম শিখি কেমন। আর যদি ভার্টিক্যাল হয় তাহলে কোন দিক দিয়ে বেরোবে দেখেন, তাহলে অ্যান্টেরিয়র সাইড থেকে বেরোবে, তাই না? এই অ্যান্টেরিয়র সাইড থেকে বেরোনোর অনেক কমপ্লিকেশন আছে, আমরা এটা পরে বলবো। তাই 9 to 10 দিলে আমাদের একদম মিড কর্টেক্স দিয়েই বেরোবে, কেমন? আচ্ছা এখন হচ্ছে লেন্থ, এই যে আমরা এই যে এখান থেকে এইটুক, এই হিসাবটা কেমন? আমি জানি অমিত গেড়াবে, সবাই গেড়াক, কোনো সমস্যা নেই, আমি বারবার বলবো, জাস্ট ভালো মতো মনে রাখেন। ধরেন এই লেন্থটা হলো কতটুকু, আমাদের 38, 38 ইনভেরিয়েবলি কিন্তু আমাদের দেখা যায় যে 38 আসছে, আপনারা দাঁড়াইলেই দেখবেন মোটামুটি এটার কাছাকাছি থাকে। তো 38 হওয়ার পরে যদি ভার্টিক্যাল হয় তখন কিন্তু অনেক বেড়ে যাবে, যারা ভার্টিক্যাল করে তাদের কিন্তু অনেক বেড়ে যায়। আচ্ছা 38 হবার পরে আমরা একটা জিনিস মাথায় রাখি যে এন্ডোবার্টন আমরা দেই হচ্ছে 15। তাহলে যারা ভার্টিক্যাল করে তাদের তো গ্রাফটের লেংথ বড় লাগবে। আমরা এন্ডোবার্টন ভেরি গুড, লেংথ তো বড় লাগবে। ঠিক আছে, বা যারা টান্স, তাহলে তারা যারা ভার্টিক্যাল করে তাদের তাহলে গ্রাফটা অনেক বড় লাগবে। ট্রান্সপোর্টাল বাকি সব বাদ, মাথা থেকে সব ঝেড়ে ফেলেন, আমরা এখন ট্রান্সপোর্ট। ওকে, আচ্ছা তাহলে আমাদের 15, একটা ছোট্ট একটা সূত্র শিখাই দিই, শর্টকাটের সূত্র, এটা কোথাও পাবেন না। 34 থেকে 30 থেকে 34, এটা হচ্ছে নাম্বার 10 এন্ডোবার্টন, যদিও নাম্বার 10 এন্ডোবার্টন নাই, বাচ্চাদের ক্ষেত্রে মাঝে মাঝে লাগে। এন্ডোবার্টনে নাম্বার আছে 15, এডাল্টে তো 15 দেয় মনে হয় নাকি? কথা কম কো, আগে শুন বেটা। এরপর হচ্ছে 35 থেকে 39, এখানে আমরা দেই 15 নাম্বার এন্ডোবার্টন। আর 40 থেকে বেশি, এবং 40 থেকে বেশি, 40 প্লাস, 40 অথবা 40 প্লাস, কেমন? এটা আমরা দিব কতটুকু, 20 নাম্বার। এটা হচ্ছে মানে শর্টকাট সূত্র। এবার এই সূত্রটা জানা থাকলে আপনার হিসাব করতে ইজি হবে। ওকে, এখন আমি একটা কথা বলছিলাম যে বোনসের ভিতরে মিনিমাম কতটুকু থাকতে হবে গ্রাফ, 2 সেন্টিমিটার। 20 মিলিমিটার, কেমন? তাই তো, 20 2 সেন্টিমিটার ঠিক আছে। না, এখন আমরা মিলিমিটার হিসাব করতেছি। আচ্ছা আচ্ছা 20 মিলিমিটার যদি হয়, আমরা দেখি এন্ডোবার্টনের ছবি আছে, এন্ডোবার্টন ছবি আছে, দাঁড়ান এন্ডোবার্টনের ছবিটা একটু দেখাই দিই, তাহলে সুবিধা হবে। এই যে এন্ডোবার্টন, এন্ডোবার্টনের এই যে লুপটা, এই লুপটার লেন্থ কত, এটার উপরে হচ্ছে 10 নাকি 15 না 20, কেমন? এই লেন্থটা কত? এন্ডোবার্টন শুরু হয়েছে কোত্থেকে দেখছেন, মিড পয়েন্ট থেকে, এন্ডোবার্টনের মিড পয়েন্ট থেকে। মনে করি এন্ডোবার্টনের দৈর্ঘ্য হচ্ছে 12 মিলিমিটার, তাইলে এন্ডোবার্টনটা যদি আমরা ভালো মতো চিন্তা করেন, এন্ডোবার্টনটা এরকম আমরা খাড়া করে ধরলাম, তাহলে এখান থেকে এইটু কত মিলিমিটার, 12 মিলিমিটার। তাহলে এটার মাঝখানে আমাদের এন্ডোবার্টনের লুপ আছে, এই যে লুপটা আমাদের, ওমা কই গেল, লুপটা আমাদের এই যে মাঝখান থেকে আছে, কেমন? এই যে এখান থেকে, তাহলে এখান থেকে এইখান থেকে এইটুকের দৈর্ঘ্য কত, 6 মিলিমিটার, তাই না? এন্ডোবার্টনের অর্ধেকের দৈর্ঘ্য কত, 16 মিলিমিটার। 6 মিলিমিটার। এন্ডোবার্টনের অর্ধেক। এই জায়গাটাই আপনাদের ভোগাবে, ভালো মতো দেখে নেন। এন্ডোবার্টনের লুপটা থাকে হচ্ছে বাটনের মাঝখানে এক, আর এটা হচ্ছে মাঝখানের এই অংশটুকু হচ্ছে 6 মিলিমিটার। ওকে, চলেন আমরা এবার আবার খুব ঠান্ডা মাথায়, কোনো রিল্যাক্সে আমরা এটা বুঝবো, ঠান্ডা মাথায়। আচ্ছা তাহলে আমি একটা কথা বলছিলাম যে 35 থেকে 40 হচ্ছে 15 নাম্বার, তাহলে এইখানে আমরা
এন্ডো বাটন কত দিব? আমাদের আসছে 38, কত নাম্বার এন্ডো বাটন দিব? 15 15। তাহলে 15 এন্ডো বাটন দেই, এন্ডো বাটন তো ফিক্স, অন্য বাটন হচ্ছে 15। কেমন? তাহলে এখান থেকে আমাদের ভিতরে গ্রাফ থাকবে কতটুকু? 15 30 23 23, তাই না? তার মানে আমাদের এখানে 23 মিলিমিটার গ্রাফটা আমাদের থাকতেছে, এই যে গ্রাফটা আমাদের থাকতেছে। তাহলে এখানে আমরা একটু এই হিসাবটাই আমরা এই পাশে করি। তাহলে প্রথমে আমরা 2 মিলিমিটার ড্রিল গাইড দিয়ে, মানে গাইড দিয়ে আমরা মিলিমিটার এক, তারপরে সেটার ভিতর দিয়ে আমরা 4.5 মিলিমিটার টানেল করি। দেখেন এই হিসাবটা ভালো মতো দেন। প্রথমে 2 মিলিমিটার গাইড ওয়্যার দিয়ে ড্রিল করব এক, এরপর 4.5 মিলিমিটার ড্রিল বিট দিয়ে ড্রিল করব। কেমন? 4.5 মিলিমিটার দিয়ে কেন করব? যাতে আমাদের এই যে এখান থেকে এইটুক, আমি একটু 4.5 দিয়ে করি একবার আপনাদের বুঝাই। এই যে 4.5 দিয়ে করলাম, এখান থেকে এইটুক হচ্ছে 4.5, 4.5। এখান থেকে আমাদের বাটনটা ইজিলি পাস করবে, কিন্তু এই 4.5 থেকে আমাদের গ্রাফ পাস করবে। গ্রাফের ডায়ামিটার হচ্ছে 8, করবে কি? করবে না। তার না, মানে গ্রাফ পাস করবে না। গ্রাফটা ডিল করতে হবে 8 মিলিমিটার দিয়ে। এখন 8 মিলিমিটার দিয়ে কতটুকু ডিল করব, এটাই হচ্ছে আমাদের ম্যাথ, আর কিচ্ছু না। 23 মিলিমিটার দিয়ে কতটুকু ডিল করব, আমাদের গ্রাফ কতটুকু ঢোকানো হয়েছে? 23। 23 তার মানে 23 মিলিমিটার পর্যন্ত তো আমরা 8 মিলিমিটার দিয়ে করবো, এটা কোনো সন্দেহ নাই, তাই না? হুম। এখন আপনি চিন্তা করেন, ধরেন আপনি যখন 23 মিলিমিটার ঢুকাইলেন, আপনার এই যে ধরেন 23 মিলিমিটার পর্যন্ত আপনি ইয়া করলেন যে আমি 23 মিলিমিটার ঢুকবো, 23 মিলিমিটার পর্যন্ত 8 মিলিমিটার দিয়ে করলেন। এখন এখানে আমাদের বাটনটা তাহলে এরকম হয়ে আছে না? ওই যে যেটা বললাম যে অর্ধেক, অর্ধেকটা হুম করে এভাবে আছে না? তাহলে এখান থেকে এইটুক, আমার যদি এইটু মানে পুরাটা আমি বের করতে চাই, এবং এখান থেকে এইটুকু আমাদের এন্ডো বাটন আছে, তাহলে আমাদের এই 6 মিলিমিটার একটু বেশি যাবে না গ্রাফটা? হ্যাঁ হ্যাঁ লুপ হয়ে যাবে পুরো। এই লুপটা তো আমার পুরো বের করতে হবে, তাই না? না হলে তো আমার লুপটা ঘুরবে না, এন্ডো বাটনটা তো ঘুরবে না। এন্ডো বাটনটা তো আমাদের ফ্লিপ হইতে হবে, এরকম হইতে হবে, তাই না? তো এরকম হওয়ার জন্য আমাদের তো এটা ভিতরে আটকা হয়ে পড়ে আছে। যদি আমরা 23 দিয়ে করি, 23 এখান থেকে এইটুক 15, ঠিক আছে? আমি আবার দেখি এখানে এই ছবিটা আঁকতেছি, দেখেন। ধরেন এখান থেকে এইটুক 23 গ্রাফ, এখান থেকে এইটুক হচ্ছে এন্ডো বাটন 15। ওই অবস্থায় আমাদের এন্ডো বাটনটা কি অবস্থায় আছে? এন্ডো বাটনটা এই অবস্থায় আছে না? এন্ডো বাটনটা এই অবস্থায় আছে না? তাহলে এন্ডো বাটনটা যদি আমি ঘুরাইতে যাই, পুরো এন্ডো বাটনটা প্রথমে ফিমার থেকে বের করতে হবে না? তাহলে পুরো এন্ডো বাটনটা যদি ফিমার থেকে বের করি, তাইলে আমাদের কি হবে? যে এখান থেকে এইটুক হচ্ছে এই যে 15, 15। তাহলে এখান থেকে আমাদের 23 প্লাস 6 কত হয়? 29। এই 29 পর্যন্ত আমাদের গ্রাফটা পাস করবে না? 29 পর্যন্ত। তারপরে যখন আমি টান দিব নিচে, তখন আমাদের কি এটা এইভাবে বসে যাবে, বসে যেয়ে আবার এই যেটুক 6 মিলিমিটার বাইরে বের হয়েছিল, এন্ডো বাটনের যে 6 মিলিমিটার পার্ট বাইরে বের হয়েছিল, সে আবার ভিতরে ঢুকে যাবে। ফলে আমাদের তখন টানেলটা দেখতে হবে ঠিক এরকম। ফলে আমাদের টানেলটা দেখতে হবে এখান থেকে 23 মিলিমিটার গ্রাফ, এখান থেকে 6 মিলিমিটার 6 মিলিমিটার পর্যন্ত, ডায়ামিটার 8 মিলিমিটার, আর এখান থেকে 4.5 মিলিমিটার। এইটুকু কতটুকু থাকবে? তাহলে হিসাব করেন, 29 বিয়োগ 38, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 9 মিলিমিটার, এই যে এন্ডো বাটন। এবার দেখেন হিসাবটা। হ্যাঁ কমপ্লিট। বলেন এই জিনিসটা কে বুঝেন নাই? আমি আবার বলবো, লাগলে আমি 10 বার বলবো, কিন্তু এই জিনিসটা আপনাদের আমি বুঝাই এখান থেকে বের করবো। ভাই আমি কিছুই বুঝি না, এটা ধরতেই পারলাম না। ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে, তাহলে আমি মানে টানেল করব কতটুকু?
এটাই তো ম্যাথ। আতিক ভাই আপনি কতটুকু বুঝতে পারছেন? ভাই চ্যানেল হচ্ছে এখন আমরা যেটা করব যে 4.5 দিয়ে করবো হচ্ছে 9 mm, আর 8 যেটা 8 দিয়ে টানেল করব, বাদ বাকি এই যে 23+8 যেটা আসে মানে 29। না, আমি একটা সহজ কথা কই ভাই এখানে, এত ভেজালি না পেয়ে, যেটা হচ্ছে আপনার টোটাল তাহলে আমাদের 23 হচ্ছে আপনার গ্র্যাপ, তার 6 মিলিমিটার পরে যাচ্ছে, টোটাল তো 29 মিলিমিটার, তাই না? 4.5 মিলিমিটার ওখানে তো ইসি বন্ড সূচার থাকে মনে হয়, এক্সট্রা যেটুকু গ্যাপ। তো আমি সরাসরি তো আমার 29 মিলিমিটার করলেই তো তাইলে হয় টানেল। টানেল আমাদের সবগুলাতে ধর 38 রে আছে, কারো আছে ধর 37, কারো 36, তার কিভাবে হিসাব করে করতে হবে। এগুলা এই যে এটা হচ্ছে হিসাব, একদম ইজি হিসাব, কিন্তু এটা ধরতে খুব কষ্ট। হিসাবটা খুবই হুম, খুব ইজি, আমি এটুকু আপনাদের গ্যারান্টি দিই, এর থেকে সহজ হিসাব হয় না, কিন্তু ধরাটা খুব কঠিন। একবার ধরতে পারলে আপনি চেষ্টা করেও বলতে পারবেন না। ভাই আমরা যে প্রথমেই করলাম, আমার টানেলের লেন্থটা মাপলাম, এই যে ধরেন 38 বা 35। আমি আবার প্রথম থেকে বলি, আচ্ছা কে কে আছে আমি একটু দেখে নিই। আচ্ছা আমরাই 4 জন, আর কেউ নাই। যা যা পড়ছি সবকিছু ভুলে যান, যেমন যা যা পড়ছি সবকিছু ভুলে যান, আমি আবার শুরু থেকে বলবো। আতিক ভাই কি কিছু ধরতে পারছেন? জি ভাই, আমি মোটামুটি আমি পারছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে দেখ চলেন আমরা এটাতে চলে যাই। আমি একটা, আচ্ছা আমারে দেখাই কেমন। ধরেন এইটা হচ্ছে টানেল, আমারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিবিয়াল টানেল। বড় করেন আপনার। ওই হয় না কেন? হ্যাঁ ঠিক আছে ভাই। ছবিতে তো দেখা যাচ্ছিল, ছবিতে তো বুঝতে অসুবিধা হচ্ছিল না মোটামুটি। হ্যাঁ, এবার ঠিক আছে ভাই, এখানে ঠিক আছে। তাও একটু দেখেন, ঠিক আছে, এইটা টানেল। ওকে, হ্যাঁ, এখন হচ্ছে প্রথমে আমি টানেলটা ডিল করলাম কত দিয়ে, 2 মিলিমিটার দিয়ে। 2 মিলিমিটার গাইড হয়। তারপরে হচ্ছে 4.5 দিয়ে আমরা পুরোটা ডিল করলাম। হ্যাঁ, ওকে, কারণ 4.5 দিয়ে আমাদের end যাবে। এরপরে হচ্ছে আমাদের হিসাবটা 8 মিলিমিটার দিয়ে আমরা কতটুকু ডিল করব, 8 মিলিমিটার দিয়ে আমরা কতটুকু ডিল করব, পুরোটা যদি ডিল করে দেই তাহলে তো আমাদের পুরা একদম কোনো ইয়া থাকলো না। ভাই 8 মিলিমিটার দিয়ে যেটা করি, 8 মিলিমিটার তো শুধু মাথার মধ্যে একটু করা যেটা, ওইটা না মোটা যেটা শিখছিলাম। না 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 না, না ওটা না না ওইটা না না, না, ওইটা বাদ দিয়ে বাদ বাকি এটা ওইটাই আপনার 4.5। শুনেন, সোজা সহজ হিসাব হচ্ছে আপনার গ্রাফ ডায়ামিটার আমরা ইউজুয়ালি 8 মিলিমিটার রাখি। তো গ্রাফটা আপনার যতটুকু ঢুকবে ততটুকু তো অ্যাটলিস্ট করাই লাগবে। না, এইট বললাম এইট মিলিমিটার দিয়ে মিলিমিটার বুঝেন নাই? ডিল কিট ইউজ করে, ওই যে মাথার মধ্যে শুধু মানে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার সাইজে ওখানেই করা, ওই যে পেস কাটা, ওইটা না। 9 mm। পুরোটা ডিল না করে, না না, ওইটাই 4.5, বাদ বাকিটা 8। আচ্ছা আমি আরেকবার বলি দেখেন, আরেকবার বলি, সবকিছু ভুলে যান। প্রথম কথা হচ্ছে আমি লেন্থ ডায়ামিটার দিলাম ধরেন 40, ওই 38 করবো না, কেমন 40, কেমন, তাহলে 40 হইলে আমরা এন্ডো বাটন দিব কত, মনে করেন 20 এন্ডো বাটন দিতেছি, কেমন। তাহলে আপনি এটা আরো সহজ করে দিই, আমি এইসব 20-25 লাগায় মনে হয় আপনাদের একটু কঠিন বানায় ফেলছি। আসতেছে কি? আচ্ছা দিতে হবে। আপনাকে দেখা যায়। আচ্ছা শেয়ার তো দিলামই, আপনাকে দেখা যাচ্ছে। একটু দেখেন না আমারে, এমন করেন কেন? এন্ডো বাটনের যেটা দেয় ভাই, এটা কি লেন্থ তো নাকি 15-10? 15-10 লেন্থ। তা আমি তো ভাই যখন দেখো, আমার কর্টেক্স থেকে বাইর হয়ে যাচ্ছে এন্ডো বাটন, তখন তো সেটা তো আর ভার্টিক্যালি থাকে না, মানে ওটা তো ট্রান্সভার্সলি হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমার এত ভেরি করবে কেন আমি তো লেন্থে? এটাই আমি তো এটাই বলতে চাই, এন্ডোবাটম তো বাইরে চলে গেল বোনসের, মানে মিডিয়াল কর্টেক্সের বাইরে চলে গেল না। ভাই হ্যাঁ, যেটা বললাম, আমি আমার বুঝতে 3 দিন লাগছে, কিন্তু যখন বুঝতে পারছি তখন আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমি কেন এত পেঁচাইছি, কেমন। সুতরাং প্রথমে আমার খুব মানে এত কষ্ট লাগতো যখন বুঝতাম না, আমি বলছি এই জিনিসটা নিয়ে এত পেঁচানোর কি হলো, কিন্তু পরবর্তী দেখলাম যে আসলে এটা মানে অসাধারণ একটা অঙ্ক।
জাস্ট আরেকবার একটু বোঝার চেষ্টা করেন, জাস্ট মাথার থেকে সবকিছু ফেলাই দেন, আরেকবার একটু বোঝার চেষ্টা করেন কেমন। 40 দিয়ে বুঝাইলে হচ্ছে 26 প্লাস 6 14। আচ্ছা আমি আমি একদম সহজ হিসাব, কোনো প্যাচপুচ নাই। আমার টানেলের ডায়ামিটার হচ্ছে 40, টানেলের লেন্থ 40 মিলি। ওকে, ক্লিয়ার, কোনো প্যাচ নাই, ঘাপলা নাই। আমরা এন্ডো বাটন নিব কত? 20। 20 তাহলে আমরা যদি 20 এন্ডো বাটন নেই, ভাগ করলাম 20, যদি এন্ডো বাটন নেই তাহলে আমাদের গ্রাফট কতটুকু থাকতেছে? 20। ঠিক আছে, এখন হচ্ছে ধরেন প্রথম ইয়াটা আমরা কতটুকু করলাম? 2 মিলিমিটার, তাই না? সেটার মধ্যে দিয়ে 2 মিলিমিটারটা দিয়ে আমরা 4.5 মিলিমিটার করলাম। ঠিক আছে, এখন আমাদের গ্রাফট কতটুকু? 20, এন্ডো বাটন 20। এখন আমরা 8 মিলিমিটার দিয়ে ড্রিল করব। আমরা 8 মিলিমিটার দিয়ে কতটুকু ড্রিল করব সেটাই হচ্ছে আমাদের ম্যাথ। আপনারা লিখে রাখেন 8 মিলিমিটার দিয়ে কতটুকু ড্রিল করব। 8 মিলিমিটার দিয়ে কি আপনি 20 পর্যন্ত ড্রিল করবেন? যেহেতু গ্রাফটের 8, তা না। না, এন্ডো বাটন তো বের হয়ে আসবে পরবর্তীতে ভাই, আমি আমি যখন যে করবো এই জায়গাটাই আমি বুঝি না, এই যে 20 করলেন যে এন্ডো বাটন 20 আর গ্রাফটা আমার 20, আমি এন্ডো বাটন তো বাইরে করে ফেলতেছি, তাহলে এন্ডো বাটনের আমার লেংথে কেন মাপতেছি আমি বারবার? তার সাথে আটকানো, আমাদের এসিএল এর সাথে আটকানো, আমরা বের করবো যখন কিভাবে? নিচে ফিক্সড করবে তখন তো ওটা ভিতরে ঢুকে যাবে। এই যে ধরেন এই যে এন্ডো বাটন, কেমন এন্ডো বাটনের এই যে লুপ, এই লুপের সাথে আমার এসিএলটা লাগানো এই যে এইভাবে। ঠিক আছে, এই ধরেন এসিএলটা হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এসিএল, ভালো মতো দেখেন 8 সেন্টিমিটার এসিএল, হুম। সেন্টিমিটার হচ্ছে 80 মিলিমিটার এসিএল। এই যে এন্ডো বাটন, এটার লেন্থ হচ্ছে আপনার এই যে মাঝখান থেকে 20, আমার এখান থেকে এইটুক 20, এই 20 ভিতরে ঢুকবে এবং এই 20 এখানে ঢুকবে, কেমন? তা যখন ঢুকবে তখন তো এইরকম করে ঢুকবে না, কারণ এখানটা হচ্ছে 12 মিলিমিটার। এটা তো আর এইভাবে করে শুয়ে ঢুকবে না, এটা লম্বা করে ঢুকতে হবে, তাই না? সুতা আমাদের কিন্তু প্রথমে একটা দেখবেন যে আগে টানে আর একটা পরে টানে, মানে এরকম লম্বা করে টানে, এইভাবে করে টানে না। কিভাবে টানে? টানে হচ্ছে এই যে এইভাবে। আমাদের এন্ডো বাটন কি বন্সের ভিতরে ঢুকে যায়? ছবি দেখেন, ছবি দেখেন। ঠিক আছে, তখন এইভাবে করে যায়। তাহলে এইভাবে করে যদি যায়, তাহলে এইখান থেকে এইটুক, এখান থেকে এইটুকের লেন্থ কত? 20, 20 তাই না? এখান থেকে এইটুকের লেন্থ কত? 20 না? এই মিয়া, এটা তো আমি জাস্ট ঘুরাই দিলাম, এটারে এইভাবে করে খাড়া করে দিলাম, তাহলে এখান থেকে একটু এই যে সুতার দৈর্ঘ্য কত? 20। হুম। এটাতে কোনো কনফিউশন আছে আপনার? আগে এটাই বলেন আমার, যে এন্ডো বাটন কি আমাদের বন্সের ভিতরে ঢুকে যাবে একটা প্রান্ত এন্ডো বাটনের? না না না, লুপটা ঢুকবে না, লুপটা তো ঢুকবে তাই। এটা ঢুকবে, এন্ডো বাটন এই যে এইভাবে থাকবে, এইভাবে থাকবে, শুয়ে থাকবে। এন্ডো বাটন তো আউটার কর্টেক্সে ফিক্সড হবে বাইরে হয়ে ফিমারের, বুঝছেন? আচ্ছা, এটা এটা একটু দেখেন, এটা একটু দেখেন। তা এখান থেকে এইটুক সুতার দৈর্ঘ্য কত? 20, কোনো কনফিউশন আছে? এখন এন্ডো বাটনের মাথা থেকে এই সুতার দৈর্ঘ্য কত? 26, তাই না? তার মানে এই অর্ধেকের সাথে আরো এই 6 মিলিমিটার এন্ডো বাটনের ডায়ামিটার অ্যাড হচ্ছে না? লুপের জন্য অ্যাড করতে হবে। লুপের জন্য অ্যাড হতেছে। তাহলে আপনি যখন এইটারে এখান থেকে ভিতরে ঢুকবেন, ভালো মতো দেখেন, আমি অ্যানিমেশনের মতো করে ছবিটা আঁকতেছি। এটা এটা যখন যাবে তখন এই যে এইভাবে করে যাবে না? এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 26, আর এখান থেকে এটা 20, এরকম এরকম করে আস্তে আস্তে যাচ্ছে 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 যাচ্ছে। যখন সে এই পজিশনে আসবে, দেখেন অ্যানিমেশনের মতো করে বলতেছি আমি পুরা, যখন সে এই পজিশনে আসবে তখন এখান থেকে এইটুক লেন্থ কত? 20, তাই না? এখান থেকে এইটুক লেন্থ 20, আর এখান থেকে আছে গ্রাফটের লেন্থ 20। কেমন? গ্রাফট 20, 20ই আছে, এন্ডো বাটন 20, 20ই আছে, কিন্তু এন্ডো বাটন কি পুরোপুরি বের হইতে পারলো? এন্ডো বাটন তো না, ভিতরে এন্ডো বাটনের ভিতরে রয়েছে একটা অংশ। তাইলে এইটারে আমরা কি করব? একটু বাইর করতে হবে, কতটুকু বাইর করতে হবে? 6 মিলিমিটার। তার মানে 6 মিলিমিটার যদি সে সামনে যায়, তাহলে গ্রাফটও 6 মিলিমিটার ভিতরে ঢুকতে হবে। তাহলে গ্রাফ তো আমাদের 8 মিলিমিটার মোটা, তাহলে কি আমাদের 6 মিলিমিটার এক্সট্রা আমাদের ডিল করতে হবে যাতে ফ্লিপ করতে পারে।
সে এভাবে করে 26 পুরোটা বাইরে বের হইতে পারে। পুরোটা যখন বাইরে বের হবে তখন সে কি করবে, আমাদের এক সাইডে আমরা এই পাশে সুতাটা ধরে টান দিলে তখন এন্ডো বাটনটা এরকম হয়ে যাবে, শুয়ে পড়বে, এবং পরে আবার 6 মিলিমিটার সে ব্যাক করবে, গ্রাফটা আবার পিছনের দিকে ব্যাক করবে, যেটা 20 প্লাস 6 26 পর্যন্ত গ্রাফ ঢুকলো। যখন আমাদের বাটনটা শুয়ে পড়লো তখন আবার গ্রাফটা নিচের দিকে নেমে গেল। ওই যে আমরা যে টিবিয়াল পাশে ধরে টানি, এতিপন ধরে টানি, তো টানি যখন তখন এই 6 মিলিমিটার নিচে চলে আসে। তার মানে আমাদের ডিল করতে হয় কি, সোজা হিসাব, যে এন্ডো বাটন 20, গ্রাফটের ভিতরে আছে কত, বোনসের ভিতরে কতটুকু গ্রাফ, 20, এই 20 প্লাস হাফ ডায়ামিটার অফ এন্ডো বাটন, যাতে ফ্লিপ করতে পারে, যাতে গিয়ে সে ঘুরতে পারে। সে গাড়ি যখন যাবে, গাড়ির ঘোরার সময় কি করে, গাড়ি একটু পুরাটা যায়, তারপর আবার ব্যাক করে তারপরে ঘুরে না, পুরাটা গাড়ি বের করবেন তাহলে আপনার একটু জায়গা লাগবে না, এতটুকু এন্ডো বাটনের হাফ সাইজের আপনার জায়গা লাগবে বাইরে বের হইতে, তারপরে সে ফ্লিপ হয়ে যাবে, ঘুরে যাবে। তাহলে আমাদের ডিল করতে হবে কত, 26 মিলিমিটার, 8 মিলিমিটার দিয়ে ডিল করতে হবে। কেমন? এই 6 মিলিমিটার পরে আমাদের ইয়া থাকবে, 6 মিলিমিটার আমাদের ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে মানে এই 6 মিলিমিটার, এখানে গ্রাফ, এখানে আমাদের এন্ডো বাটন, এখানে আমাদের এক্সট্রা। ভাই আর আরেকটা কথা, যেটা হচ্ছে টোটাল তো ছিল আমার 40 লেন্থ, 40 মিলিমিটার। তো তার মধ্যে আমার 26 না তো আরো 20 মিলিমিটার হচ্ছে গ্রাফ থাকলো, গ্রাফ থাকলো। তাই না? যখন আবার এন্ডো বাটন ধরেন শুয়ে পড়লো বাইরে যায়, তখন তো 20 মিলিমিটার হয়ে গেল, আর 26 পর্যন্ত তো ড্রিল করাই থাকলো, 6 মিলিমিটার এক্সট্রা এমটি থাকলো ওই জায়গা। আর বাকি empty থাকবে। যেটুকু যে জায়গা থাকলো হবে না, ওই যেইটুক এন্ডো বাটনের হাফ সাইজ আমরা এক্সট্রা ড্রিল করি, ওইটা আমাদের কোনো সমস্যা করবে না, ওই ফাঁকা জায়গাটা। কেমন? না, ওই বাকি জায়গাটুক তাহলে কি ওই ইথিবন সুজার থাকে? ইতিবন থাকে, হ্যাঁ, ইতিবন তো আবার ব্যাক করে, ইতিবন তো আমাদের 6 মিলিমিটার হলো না, যে যখন আমাদের আর এইটুকু, এটা তো পেটে অর্ধেকে যে ইথিবন আছে, যখন আমাদের এটা 26 হয়ে গেল তখন তো আমাদের 6 মিলিমিটার তো বাইরে। তো যখন আমরা এই ইথিবন ধরে টান দিলাম, তখন আমাদের এই এন্ডো লুপের 20 আবার পিছনে নিচে ব্যাক করলো, তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। তাইলে আমার আর একটা কোশ্চেন, যেটা হচ্ছে টিবিয়াল টানেলের ক্ষেত্রে ওখানে তো আমরা ইউজুয়ালি ইন্টারফারেন্স স্ক্রু ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। ওই ক্ষেত্রে তো আপনার বোন টেন্ডন টেনোডেসিস হয়ে যায়, তো এই ক্ষেত্রে ফিমারে তো তাহলে তো টেনোডেসিস হওয়ার কথা না কখনো। কেন হবে না বেটা? এই যে আমাদের এখানে কিভাবে? ওটা তো কন্টাক্টে আসতেছে না, ওখানে তো ইসি বন্ড থাকতেছে না। আল্লাহ, আমার তো এই জন্যই তো বলছি মিনিমাম 20 ইয়া থাকতেছে। এই যে আমাদের মিনিমাম 20 মিলিমিটার বোনস এবং টেন্ডন একসাথে থাকলে এখানেই টেনোডেসিস হবে। এখানে তো আমার ও, টেনোডেসিস না, আমার টেনোডেসিস তো এখানে, টেনোডেসিস কি আরো আগের দিকে হবে, সামনের দিকে? এই জায়গাটাই টেনোডেসিস হবে আমার, এখানে ফাঁকা। অত শাইক ভাই তো তাহলে অত আগে টেনোডেসিস কনফিউশন একটু ক্লিয়ার করে দেন। আমার না, যে অত আগে টেনোডেসিস হলে ভাই, অত সামনের দিকে যদি টেনোডেসিস হয় তাহলে পরবর্তীতে সমস্যা হবে না আঁটতে? এখানেই হবে আমাদের এসিএল এর টেনোডেসিস, তো এখানেই হবে। আমাদের যখন স্ক্রু দিব তখন টেনোডেসিস এখানে হবে নাকি? আমাদের টেনোডেসিস সবসময় ঠিক আছে। এটা মিডিয়াল কর্টেক্সে হবে না নাকি মিডিয়াল, শাইক এটাই তো। ভাই ল্যাটার একটা ভাই কনফিউশন প্রথম ক্লিয়ার করেন। 20 না, 20 মিলিমিটার ল্যাটারাল সারফেস এরিয়া বেশি, তো এই ওই জায়গায় জায়গাটায় টেনোডেসিস হবে আগে। টেনোডেসিস হবে। না শুনেন, ল্যাটারাল কন্টাইলের মিডিয়াল সারফেসেই তো হবে নাকি টেনোডেসিসটা? এই জায়গাটাই টেনোডেসিস হবে, এই যে ফাঁকা জায়গাটায়। ওটাই তো কইতেছি, ল্যাটারাল কন্টাইলের মিডিয়াল সারফেসে। আর ওটা হ্যাঁ, তো মাথা, ওটা অল্প একটু। এটা আমরা কি, এটা তো আমাদের সাসপেন্সরি ডিভাইস, মানে সে ঝুলে থাকবে। সে তো আমাদের, আচ্ছা, এই যে দেখ, সে তো এই যে এখান থেকে এইটুকু সে তো ঝুলে আছে, সে তো এখানে জাস্ট হুম, ঝুলে, এই জায়গাটায় টেনোডেসিস হবে, এই জায়গাটায় আমাদের টেনোডেসিস হবে। আচ্ছা। তার মানে তো 6 সপ্তাহ পরে তাহলে ওই এন্ডো বাটনের আর কোনো রোল নাই? না, শাইক তাহলে ভাই ওটা আমরা রিমুভ করে দিই না কেন? এন্ডো বাটন ওটা সুবিধা রিমুভ করে দিই না কেন ওটা? তাহলে কেন? পরে তুমি, তোমার কি কোনো ঝামেলা করতেছে রিমুভ করতে করতে? ওটা তো একটা এমনি ফরেন বডি, আমার কি জন্য রাখবো তাহলে আমি? বলো, ওটা খুললে আরো কিছু টাকা পয়সা পাওয়া যাবে। শাইক ভাই আমরা টিবিয়াল পোস্ট লাগাই যখন, সেটা এক পরে আমরা খুলে দেই, কেবলমাত্র টিবিয়াল পোস্ট খুলি। আর শাইক ভাই মেটালিক স্ক্রুটা? টিবিয়াল পোস্ট ওটা আলাদা, মেটালিক স্ক্রু আলাদা। বুঝছি, মানে মেটালিক স্ক্রুটা আর কি, পোস্ট যেটা।
হ্যাঁ শাইক ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পান? শুনতে পাচ্ছি। ভাই আচ্ছা প্রথম আমাকে এই এন্ডো ডিলটা বাটন আতিক ভাই বুঝতে পারছেন? আমি একটু রিভিউ জি নিয়ে ভাই, আচ্ছা আপনি বলেন, খুব সুন্দর। আর হ্যালো শাইক ভাই, আমার একটা প্রশ্ন ক্লিয়ার করেন। হ্যালো, বলেন। ওই যে আপনি এন্ডো বাটনের ছবিটা আরেকবার একটু দেখান না আমাকে। এন্ডো বাটনের ছবি মাঝখানে একটু আমি দেখতে চাই, একটু মাঝখানে। এই যে এন্ডো বাটনের মাঝখানে যে আপনি দাগ দিয়েছেন, এটা গ্রাফ না এটা না সুতা? এটাই তো সুতা, এই জন্যই তো আপনি এন্ড বাটন দেখেন এই জন্যই তো আমার যত কনফিউশন হইতেছে, আমি তো এটা গ্রাফ মনে করছি। না না, এটা গ্রাফ না তো, এটা সুতা এন্ড বাটনের। না ভাই। এই জন্য তো কনফিউশন, আমি গ্রাফের দৈর্ঘ্য মিলাইতে পারতেছি না ভাই। আচ্ছা এখন কি আমার আবার বলা লাগবে না বুঝতে পারছেন এখন? না ভাই, এখন ক্লিয়ার হয়ে গেছে। আপনি কি এখন ওই লেন্থ বুঝতে পারছেন? এখন কি আমি আপনাদের একটা অঙ্ক দিব? বুঝতে পারছি, আমি এই সুতার গ্রাফ মনে করছি, ই আল্লাহ, সি 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 সি, এই জন্য মিলাইতে পারতেছি না লেখতাম একবারও। আল্লাহ আমারই ভুল হয়েছে। আচ্ছা দেখেন, তাইলে আমি আপনাদের একটা অঙ্ক দেই এখন। আপনারা অঙ্ক করবেন আলাদা আলাদা করে, অ্যান্সার বলবেন না। আমি যার নাম বলবো সে অ্যান্সার বলবেন, ঠিক আছে? এইটা কিন্তু গোল্ডেন সূত্র, এটা আমার বানানো সূত্র। এই সূত্রে যখন আপনি ফেলাবেন তখন আপনার আর কোনো কনফিউশন হবে না। আচ্ছা এখন হচ্ছে আপনি আমার একটা বলেন যে সবার জন্য 38 সাইজে, 38 না 37 সাইজের টানেল লেন্থ হলো, 37 সাইজের টানেল লেন্থ হলো, আপনি 4.5 দিয়ে কতটুকু ডিল করবেন, আপনি 8 দিয়ে কতটুকু ডিল করবেন। আপনার এন্ডো বাটনের সাইজ হচ্ছে 12 হচ্ছে পুরাটা ফুল হচ্ছে এন্ডো বাটন সাইজ 12। একটু লিখেন এন্ডো বাটন 12। এন্ড ওয়ার্ডন 10 না হয় না, 10 হয় 15 হয়, 10 12 কই? 15 20 হয়। যেটা বলতেছি সেই অঙ্ক করেন মিয়া। এন্ডো আচ্ছা বাটন ঠিক। 12, টানেল লেন্থ 37, আপনি 8 মিলিমিটার দিয়ে কতটুকু ডিল করবেন আর 4 মিলিমিটার দিয়ে কতটুকু ডিল করবেন। এই অঙ্কটা করেন, অ্যান্সার বলবেন না কেউ। অ্যান্সার যে বলবেন ডিসকোয়ালিফাই। টানেল 37 না? 35 আর 47 49। অ্যান্সারটা হোয়াটসঅ্যাপে লিখেন। আল্লাহ কালকে ক্লাস আছে রে। এই মঙ্গা অমিত, এবার যদি তুই লিচু না আনস, আম না খাওয়াস, আলা আরে আমি খাইনি এখন পর্যন্ত কিছু। লিচুর মধ্যে তো পোকা। যা, অ্যান্সার বলেন আতিক ভাই, অ্যান্সার বলেন। এত সময় লাগে নাকি? 41 হচ্ছে ভুল 8 ভাবে mm, যা ইচ্ছা করে তাই কর। আর 6 হচ্ছে 4.5। হ্যাঁ বুঝি নাই। মামুন ভাই বলেন, মামুন ভাই বলেন। অঙ্ক মিলতেছে না ভাই। আপনি বলেন সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে। আচ্ছা অমিত তুই বল, 8 মিলিমিটার দিয়ে কতটুকু ডিল করবি? 8 মিলিমিটার মানে কত বলছিলেন ভাই? টোটাল সাইজ 37। এন্ডো বাটনের সাইজ বলছিলাম 12। 37 আর এন্ডো বাটন 12। হুম। আচ্ছা আমি এটা সহজ হিসাব বলে দেই, কেমন সহজ হিসাব বলে দেই, পরে আমি আরেকটা অঙ্ক দিব। আমি ভাবছিলাম আপনাদের আরো কঠিন কঠিন দিব, এন্ডো বাটনের সাইজ চেঞ্জ করে দিব, এটা ওটা চেঞ্জ করে দিব, পেডিয়াট্রিক কেস ঢুকাই দিব। তো আমি নর্মালি উপকার হয়ে যাচ্ছেন। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা সহজ হিসাব, একদম সহজ হিসাব, 37 যখন আমারে বলা হয় টানেল লেন্থ, আমি ধরে নিব এন্ডো বাটন কতটুকু নিব, 15 লুপ, এন্ডো লুপ নিব 15, এন্ডো লুপ, এটা এন্ডো লুপ 15। তাহলে 15 যদি হয় তাহলে গ্রাফট লেন্থ কত হবে, এটা আমাদের বের করতে হবে। একদম শুরুতে ফার্স্টে করবেন কি, যে আপনি গ্রাফট লেন্থ বের করবেন। প্রথমে 37 দেওয়া হলো, তার মানে এন্ডো লুপ লেন্থ হচ্ছে 15,
তাহলে গ্রাফ লেন্থ হচ্ছে 37 বিয়োগ 15 কত আসে? প্রথম অঙ্ক 22 এটা আপনাদের 22। 22 কোন প্রথম অঙ্ক 22। দ্বিতীয় স্টেপে সেকেন্ড স্টেপে করবেন হচ্ছে আপনি এই 22 এর সাথে এন্ড বাটনের যে লেন্থ এটা হচ্ছে এন্ডো লুপ, আর এন্ডো বাটন হচ্ছে আমি বলছিলাম কি 12, মানে এইখান থেকে এইটুকের ডায়ামিটার, এন্ডো বাটন 12, তার মানে 12 অর্ধেক কত 6, এই 22 এন্ডো বাটনের হাফ 6 মিলাবেন তাহলে কত 28। এই 28 হচ্ছে আমাদের 8 মিলিমিটার দিয়ে ড্রিল করতে হবে, কেমন? তাহলে এটা এটা আসলে সেকেন্ড সূত্র, এটা তৃতীয় সূত্র। তার মানে আরেকবার বলি আমি, প্রথমে ফার্স্ট স্টেজে এটা হচ্ছে মামুন ভাইয়ের জন্য। মামুন ভাই ফার্স্ট স্টেজে যখন আমি 37 বলছি আপনি কি হ্যাঁ। করবেন? বের করবেন 37 হলে এন্ডো লুপ কত 15, ঠিক আছে? সেকেন্ড 15 হলো 15 ডায়ামিটার আর হলো 12 হলো লেংথ না এন্ডো বাটনের। লেন্থ হচ্ছে 15 আর ডায়ামিটার হচ্ছে 12। আচ্ছা আচ্ছা। সুতা সবসময় 10 15 20, কেমন? সুতা 10 15 20 লেন্থ। তাহলে লেন্থ যদি 15 হয় আমাদের সেকেন্ড স্টেজে যেটা করবেন গ্রাফট সাইজ বের করবেন। সেকেন্ডে গ্রাফট সাইজ, ফার্স্টে হচ্ছে লুপের লেন্থ ফার্স্ট স্টেজে লুপের লেন্থ বের করবেন, সেকেন্ড স্টেজে গ্রাফট সাইজ বের করবেন। কিভাবে? 37 মাইনাস লুপের লেন্থ 15 কত হলো 22। আর পরের স্টেজে থার্ড স্টেজে যেটা করবেন এই 22 এর সাথে এন্ডো বাটনের যেই এন্ডো বাটনের ডায়ামিটার লেন্থ, এন্ডো বাটনের নট এন্ডো লুপ, সেটার অর্ধেক মানে 6, 22 যোগ 6 সমান সমান 28, মানে 28 মিলিমিটার আমি 8 মিলিমিটার দিয়ে ডিল করব। আতিক ভাই আর অমিত ক্লিয়ার হয়েছে? ভাই আমার একটা কোশ্চেন যেটা হচ্ছে যে এন্ডো বাটনের ডায়ামিটার আর লেংথ যেটা, হ্যাঁ এটা মামুন ভাই ঝামেলা হচ্ছে, আমি আরেকবার দেখাই, দেখ ছবি দেখ। এইটা হচ্ছে না আমি ভাই এন্ডো লুপ যেটা, লুপটা তো আমার ইথিবনের যে লুপটা সুসারের লুপ। এই যে এইটা হচ্ছে আমার এন্ডো লুপ। এটা তো ইথিবনের সুসারের লুপ, তাই তো? না, এটা অন্য একটা সুতা, এটা নট এথিমন, মানে এটার নামই হচ্ছে এন্ডো লুপ, এথিমন বলা যাবে। এটাকে ওই যে এন্ডো বাটনের সাথে ফিক্স করা থাকে আগে থেকেই। সাদা কালারের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা সাইজ হচ্ছে 15 20, আমরা মনে রাখবো এটা সাইজ হতে পারে 15, এটা সাইজ হতে পারে 20। আর এন্ডো বাটন, এই বাটনের লেন্থ, এটার লেন্থ হচ্ছে কিছু কিছু বাটন আছে 10, কিছু কিছু 12, কিছু কিছু আছে 14, আবার এর থেকেও বেশিও আছে, কেমন? তো আমরা যদি 12 হয় তাহলে আমাদের হাফ লেন্থ কত 6, যদি 14 হয় আমরা ইউজুয়ালি যেটা ইউজ করি ওটা কত? 12, মনে রাখবি 12। সবগুলাই 12? সবগুলা 12 না, কোম্পানি ভ্যারি করে, এই জন্যই তো তোমার অঙ্ক দিছে। আচ্ছা, আর যেটা ভাই এন্ডো লুপের আমি যেটা ডায়ামিটার নিচ্ছি এটার সিগনিফিকেন্স কি? আমি কখন কত ডায়ামিটার নিব এটা? এন্ডো লুপ না, এন্ডো লুপ আলাদা জিনিস, এন্ডো বাটন আলাদা জিনিস। ওটাই তো কইলাম, লুপ কইলাম, লুপ 15 আর 20, 15 নিব লুপ কখন? যখন আমাদের লেন্থ 20। 35 থেকে 39 থাকতেছে, আর 20 হচ্ছে 40 এবং 40 প্লাস, এটা হচ্ছে লুপের লেন্থ। আর ডায়ামিটার হচ্ছে ফিক্স 12, মানে 12, আর কোনো ভেজাল করবি না, হ্যাঁ? তার মানে গ্রাফটের সাইজ বড় হলে লুপ সাইজও বড়? আল্লাহ, টানেলের সাইজ বড় হলে লুপ সাইজ বড়। টানেল বড় করবো আমি কখন? যখন গ্রাফট বড় হবে তখনই তো টানেল বড় করবো কত না? হবে তখন টানেল বড় হবে? ওই তো, তাহলে তো একই কথা হইলো আলটিমেটলি। একটা বড় মানুষের টানেল ধর 40 হবে 45 হবে, যারা ট্রান্সটিবিয়াল ফিস করে তাদের টানেল আরো লম্বা হবে, যারা বাচ্চাদের আছে তাদের হচ্ছে ধর 32 থাকবে টানেল। ওই তো, সেটাই তো কইলাম, তাহলে টানেল বড় মানে তো গ্রাফটও বড়। গ্রাফটা বড় হবে, হ্যাঁ ঠিক আছে, আর তার মানে কারণ আমাদের সেক্ষেত্রে এন্ড বাটন আর টানেল তো ফিক্সড। তাই না? তাহলে যত যত টানেল বড় হচ্ছে তার মানে লুপের সাইজ তত বড় নেওয়া লাগতেছে। ওকে গুড। আতিক ভাই কি বুঝতে পারতেছেন? ইনশাল্লাহ ভাই, যেটুকু বুঝাইছেন আলহামদুলিল্লাহ অনেক তাহলে কি পারবেন? ইনশাল্লাহ। আপনি এবার একটা অঙ্ক দেন। নাম করবেন। অঙ্ক দিব। অঙ্ক হচ্ছে, আমি তো আরো কঠিন বানাইতে চাইছিলাম কিন্তু সহজগুলাই তো। আচ্ছা অঙ্ক হচ্ছে আমি বলি, গ্রাফটের লেন্থ হচ্ছে, টানেলের লেন্থ হচ্ছে 42, নেন এবার করেন। মামুন ভাই এবার যদি না পারছেন এই 3টা স্টেজে করবেন। 42 হলে প্রথমে লুপের লেন্থ বের করবেন, তারপর গ্রাফটের সাইজ বের করবেন,
তারপরে হচ্ছে ড্রিল সাইজ বের করবেন। সহজ হিসাব, এর থেকে সহজ হিসাব তো আর হয় না। এখন এটা কি পারবো? গ্রাফ সাইজ লাগবে? 28 প্লাস না, প্লাস গ্রাফ সাইজ লাগবে তো। আবার কিসের সাইজ লাগবে তোমার? এখন পারবো? 42 28 প্লাস প্লাস 14 42 বিয়োগ 20 তাহলে 22। 22 প্লাস প্রথম 6 প্রথমে হচ্ছে 22, মানে হচ্ছে গ্রাফটের সাইজ হচ্ছে 22, তাই তো? হ্যাঁ, এরপরে সাথে 12 আরো 6 যোগ করলাম, 12 আরো অর্ধেক 6 যোগ করে দিলে 22 আর 6 হলো 28। 28 হলে আমাদের 8 দিয়ে ডিল করবো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, 28 প্লাস 14 তিন বানাই দিব এরপরে, নাকি আরেকটা সহজ দিয়ে দেবো? আপনি এবার ইয়া করেন, 45 মিলিমিটার দিয়ে করেন, 45 মিলিমিটার টানেন লেন্থ। নিলাম 25 প্লাস 6 31 আপনার 20 বিয়োগ করি, 20 বিয়োগ করলে 25, 25 সাথে 6 যোগ করলে 31। অলওয়েজ আপনি 20 কই পাইতেছেন? 31। হ্যাঁ ঠিক আছে 31 না, টানেল থেকে আগে গ্রাফের লেংথটা বাদ দিতে হবে না? ভাই হ্যাঁ, গ্রাফ বাদ টার্মিনাল তো ভেরি করে আপনি তো এন্ড ওয়ার্ডন বাদ দিবেন সাহেব হয়েছে কিনা হিসাব তাই কো নাকি? ঠিক আছে কারণ প্রথমে হচ্ছে 45 মানে হচ্ছে এন্ডোবাটন 20, কোনো কথা নাই, 45 মানে এন্ডোবাটন 20। এন্ড ওয়ার্ডন 20 আগে এন্ডোবাটনের 20 দিয়ে তারপরে 20 থেকে আমাদের হচ্ছে গ্রাফ বের গ্রাফটা পরে গ্রাফ তাহলে টার্মিনাল আমি হচ্ছে 25 45 টু প্রিস ফিক্সড। ওকে, আমার হিসাব হয়েছে সাহেব ভাই? হয়েছে ভাই? 45 তো এত সহজ হিসাবটা তো জটিল করে মাথার মধ্যে ঢুকলো না কেন আমি তো বুঝতেছি না। আপনি এবার বলেন, আপনার একটা মহিলার করতে যাচ্ছেন, তার হচ্ছে 34 আসলো, 34 না, তার বাচ্চার করতে গেছেন, তার হচ্ছে 32। এবার করেন। 32 আমরা তো ওই এন্ডো লুপটা কম থাকবে আমার। 10 এন্ডো নেব তাহলে নাকি? এন্ডো লুপটা 10 আমাদের নেব। থাকবে নেন নেন, করেন, হিসাব করে দেন আমারে। 28 প্লাস 4 তাহলে হলো 22, গ্রাফ সাইজ 22 22 আর 6 যোগ করালেন 28, 28 থাকবে। 28 আমরা তাহলে তো 8 দিয়ে ডিল করবো। 28 ভেরি গুড, ভেরি গুড। এবার হচ্ছে আপনি আপনারে আরেকটা হিসাব দেই। এবার একটু, এইবার হচ্ছে আপনার হচ্ছে একটু ক্রিয়েটিভিটি লেভেলে আসতেছি। কেমন? আপনার টানেল লেন্থ দেখেন, আলাদা আলাদা করে দিতেছি। টানেল লেন্থ, মাথা খাটাবেন, কোনো কারো অ্যান্সার বলবেন না কিন্তু, কেমন? টানেল লেন্থ হচ্ছে 39, 1। 2 নাম্বার হচ্ছে লুপ লেন্থ। লুপ লেন্থ আপনারা বের করবেন, আমি না। বাটনের ডায়ামিটার হচ্ছে 14। কেমন? এবার আপনি বের করেন। এই যে বের করে দিয়ে সহজ তো। 39 বিয়োগ হলো আপনার 15। না তাহলে 39 থেকে 14 15 বিয়োগ আপনার কত হয়? 14 14 প্লাস 7 31 ভাই গ্রাফ সাইজ 24 আর ওই 8 মিলিমিটার দিয়ে করতে হবে 31 39 বিয়োগ আর হলো 39 বিয়োগ হলো 15 39 বিয়োগ 15 দিলে যোগ হলো 7 24। হ্যাঁ আবার 24 যোগ 7 7, 24 আর 7 তাহলে ওই যে 31। 31 8 মিলিমিটার দিয়ে করতে হবে ভাই আমি তো আগুন আগুন লোকজনদের সাথে ঘুরে বেড়াচ্ছি। হয়েছে কিনা ভাই? হয়েছে ভাই এই জিনিসটা বুঝতে আমার 3 দিনের বেশি লাগছে। ভাই? আমি এটা কথা কই সুন্দর করে, আমি একটা কথা বলবো। বলেন। অবশ্যই আপনি যদি শুরুতে আমাদের এন্ডো বাটনের ছবিটা দেখে সুন্দর করে আইকে দিতেন যে লুপ টুপ, তাইলে আর এত কষ্ট হইতো না ভাই। আমার ভুল হয়েছে, আমার আসলে এই লেকচারটা আগে বলে দেওয়া উচিত ছিল যে কি ফিক্স, যে এন্ডো লুপই তো বুঝতে পারিনি প্রথমে। এন্ডো লুপ এর পরে আপনার ছবি আঁকার পর সে বলছে এন্ডো লুপ আলাদা জিনিস আর এন্ডো বাটন আলাদা জিনিস। আমার ভাই ভুল হয়ে যায়। এরপরে লেকচার কারোর বোঝানোর সময় অবশ্যই আমি এটা আগে ওটা বলছি তো ভাই, বলছে লুপ বলা বলছিল এটা বাড়ি আছে যেটা আমি আসলে লুপকে আমি গ্রাফ মনে করছি, এই জন্য তো মাথা ঢুকছে নাই কোনো কিছুই, যা না, বোঝাচ্ছে কিছু ঢুকে নাই। কার্টুন দেখেন নাই আগে, এটা তো আমি বুঝি নাই। আমিও দেখিনি, আমি এসিএল এর এই পর্যন্ত দাঁড়াই নেই, শোল্ডারও দাঁড়াই নেই, তো দাঁড়াবো একটা না একটা দাঁড়াইতে হবে, আর আছে 3 দিন। অমিত বুঝতে পারছস?
থ্যাংক ইউ ভাই, অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন। একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, আর টিবিয়াল টানেল করার সময় এসিএল ফুটপ্রিন্টের কোথায় বসাইতে হবে, কেন বসাইতে হবে, এটা এটা আমি আপনাদের শুধু একটু দেখাই দেই। আমি আপনাদের কিছু করতেছি না, একটু আমি এই স্যারের লেকচার থেকেই দেখাই দেই যাতে আপনাদের হয়ে গেল। স্যারের লেকচারটাই, টিবিয়াল টানেল কোনো মানে টিবিয়াল টানেলে কোনো কেরামতি মারফতি কিছু নাই। টিবিয়াল টানেলে একটা জিনিসই করতে হয়, হয়ে গেল এই যে আইডিয়াল গ্রাফ ফিক্সেশন মেথড কি আর আইডিয়াল গ্রাফটের ক্রাইটেরিয়া কি, এই দুইটা জিনিস তারা ধরে। এই যে টিবিয়াল টানেলের টিবিয়াল জিগ আমাদের পোর্টের ভিতর থেকে বসাইতে হয় একটা জায়গায়, এটা হচ্ছে 3 মিলিমিটার পোস্টেরিয়র। ভাই শাক ভাই, তাহলে আমরা যখন ওই যে ফিমোরাল টানেল 8 মিলিমিটার দিয়ে আমরা ডিল করবো, তাহলে তখন তো আমাদের ওই ক্যামেরাটা ভিতরে রাখতে হবে, যে কতটুকু যাচ্ছে দেখতে হবে আমার। ক্যামেরা তো সবসময় ভিতরে থাকে, আপনার চোখ রাখতে হবে ওই যে মার্কিং এ কত। হ্যাঁ, যে কতটুকু যাচ্ছে। আচ্ছা, এই তো। আচ্ছা, এবার দেখেন টিবিয়াল জিগটা আপনি কোথায় রাখবেন ভিতরে, সেটা হচ্ছে এই যে ধরেন এসিএল এর যদি ফুটপ্রিন্ট হয়, ফুটপ্রিন্ট হচ্ছে এই যে ফুটপ্রিন্টের এটা হচ্ছে সেন্টার, কেমন এই সেন্টার থেকে 3 মিলিমিটার পোস্টেরিয়রলি আপনি এই জিগের মাথাটা রাখবেন। ফুটপ্রিন্টের সেন্টারের 3 মিলিমিটার পোস্টেরিয়রলি, মানে আমরা একটু পিছন করে ডাটা করি। আরেকটা কি জিনিস, আরেকটা হচ্ছে যে ল্যাটারাল মেনিসকাস যদি ফুটপ্রিন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন, আপনি বুঝবেন হচ্ছে আমাদের ল্যাটারাল যে মেনিসকাসটা থাকে, যে পাশে ল্যাটারাল মেনিসকাসের এই অ্যান্টেরিয়র হর্ন, যেটা ধরেন ল্যাটারাল মেনিসকাস, এই ল্যাটারাল মেনিসকাসের অ্যান্টেরিয়র হর্নের পোস্টেরিয়র বর্ডার, মানে এই জায়গাটাতে আপনি সেন্টার করবেন। এই যে এখানে ল্যাটারাল মেনিসকাসের এটা পোস্টেরিয়র হর্ন, এটা অ্যান্টেরিয়র হর্নের পোস্টেরিয়র বর্ডার। কেমন সবসময় এসিএল পিসিএল এ আপনারা গাইড করবে ল্যাটারাল মেনিসকাস। আরেকটা জিনিস এটা বলে, ধরেন সবগুলো যদি ইনজুরি থাকে, কিছুই বুঝতেছেন না, আপনার পিসিএল তো ভালো আছে কিংবা পিসিএল ও ভালো নাই, আপনি পিসিএল তো রিকনস্ট্রাকশন করছেন, এই পিসিএল থেকে 7 মিলিমিটার অ্যান্টেরিয়রলি আপনি একটা ড্রিল করবেন। কেমন কেন এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যদি এসিএল থেকে 7 মিলিমিটার যদি না থাকে, যদি 5 মিলিমিটার করেন, তাহলে এসিএল আর পিসিএল মারামারি করবে, এসিএল আর পিসিএল এ ইমপিচমেন্ট হবে এক। আর যদি আপনি 7 মিলিমিটার থেকে বেশি করে ফেলেন, 12 মিলিমিটার করে ফেললেন, অনেক সামনে চলে আসলো এসিএল, তখন সেটা নচের সাথে ইমপিচমেন্ট হবে। কেমন বেশি হলে নচের সাথে বাড়ি খাবে, কম হলে পিসিএল এর সাথে বাড়ি খাবে। এই জন্য এই পয়েন্ট গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আরেকটা হচ্ছে ভিতরের জিগের ভিতরের পয়েন্ট, আর এখানের পয়েন্টটা কি আমরা 45 থেকে 55 ডিগ্রিতে সেট করতে হয় আমাদের এই 30 ডিগ্রি মিডিয়াল টু দা মিড স্যাজিটাল অ্যাক্সিস। আমাদের এই যে এটা যদি আমাদের মিড পয়েন্ট হয়, এখান থেকে মিড স্যাজিটাল অ্যাক্সিস থেকে 30 ডিগ্রি, আর নিচের থেকে আমাদের 45 ডিগ্রি, 45 টু 55 ডিগ্রি। আরেকটা অনেকে বলে যে তাহলে এখানে কোথায় দিব, এখানে না, এখানের কোনো পয়েন্ট নাই। কেন কি, কারণ এই দিকটা তো আপনার ফিক্স। আপনি যখন 45 ডিগ্রিতে ফিক্স করলেন এবং হাতটা ঘুরায় 30 ডিগ্রিতে নিলেন, তখন এন্ট্রি পয়েন্ট আপনার এই জিগ এন্ট্রি পয়েন্টটা নির্ধারণ করে দিবে, আপনি তখন এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করবেন না, ওই জিগ বলে দিবে যে আপনার এন্ট্রি পয়েন্ট কোথায় হবে। ঠিক আছে, তখন ওই এন্ট্রি পয়েন্ট দিয়ে আপনি ডিল করে দিবেন। টিবিএলটা করা সহজ। টিবিয়ালটা করা সহজ, টিবিয়ালে এই জিনিসটা ধরে, এই জিনিসটা আমি যখন প্রথম এসিএল নিয়ে দাঁড়াইছিলাম তখন আমার এই জিনিসটা ধরছিল, কিন্তু তখন আমি জানতাম না যে কেন আমাদের আসলে এই মার্কিং গুলো এত বেশি ইম্পর্টেন্ট। কারণ একটু এই দিক ওদিক হলেই আমাদের ইমপিচমেন্ট হয়, সামনে চলে আসলেই নচের সাথে বাড়ি খায়, আর পিছনে গেলেই পিসিএল এর সাথে বাড়ি খায়। এই জন্য লাস্টে কিন্তু আমাদের সুহাস স্যার আবার ধরছিল যে অপারেশনের পরে কি দেখবা, অপারেশনের পরে দেখতে হয় সব কিছু শেষ হয়ে গেল, আবার ক্যামেরা ঢুকায় দেখতে হয় যে আমাদের নচের সাথে ইমপিচমেন্ট হচ্ছে কিনা, তারপরে পিসিএল এর সাথে ইমপিচমেন্ট হচ্ছে কিনা, তারপরে টিবিয়াতে কি স্ক্রু মারলাম, স্ক্রুটা জয়েন্টের ভিতর থেকে বের হয়ে আসতেছে কিনা, এগুলো আমাদের অপারেশনের পরে দেখতে হয়। তারপরে লুজ আছে কিনা, এগুলো আমাদের অপারেশনের পরে আবার প্রোব ঢুকাই দিয়ে একটু টানটুন দিয়ে দেখতে। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত টিবিয়াল টানেল আর আর কিছু রিটেনের কিছু প্রশ্ন বাকি আছে। দুইটা জিক আলাদা তাই না? এসিএল জিক পিসিএল জিক তো আলাদা টিবিআর মধ্যে।
এলজিক পিসিএলজিক এবং এটার কোত্থেকে উঠাবেন এগুলো সব আলাদা। ঠিক আছে, আমাদের পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন বাকি থাকলো, পরীক্ষা এক্সামিনেশন বাকি থাকলো, আর কিছু রিটেনের কিছু প্রশ্ন বাকি থাকলো। কেমন? এটা রিহ্যাবিলিটেশন ছবি আমি দিয়ে দিতেছি, 2টা ছবি আছে আমাকে দিয়ে দিতেছি, লেখা আছে সব, 2টা ছবি দিয়ে ডাউনলোড। এক্সামিনেশনের একটা ক্লাস নিয়ে হচ্ছে আরে আপনি একটা ক্লাস নেন, ছবি দিলে হবে না। এটা আপনি পড়ান আমাদের রিহ্যাবিলিটেশন। স্ক্রু ফিক্সেশনের সময় এই যে আমাদের গ্রাফ যদি হয়, স্ক্রু ফিক্সেশনের সময় আমাদের এই গ্রাফের ভিতর দিনে আমরা এই যে অন্তত 15 ডিগ্রি 10 to 15 ডিগ্রি করে আমরা এইভাবে করে মারি, যাতে আমাদের গ্রাফের সাথে আমাদের এটা বোনসের ইনকর্পোরেশন হয়। যদি 15 ডিগ্রির বেশি হয়ে যায়, যে টানেল এভাবে করলাম কিন্তু স্ক্রুটা আমরা এভাবে মারলাম, 15 ডিগ্রি বেশি থাকলে আমাদের এই গ্রাফটা স্ক্রুর সাথে ম্যাচ হইতে পারে না, বোনসের ভিতরে পারে না। এই কারণে আমাদের গ্রাফ ফেল করে। এই জন্য এটা বলে যে স্ক্রু ডেভিয়েশন স্কেল 15 ডিগ্রি রাখতে হবে, না হলে গ্রাফ ফেল করবে। এই দেখেন বিভিন্ন রকম স্ক্রু আছে, আমাদের মেটালিক স্ক্রু, এখন নতুন আসছে পিক স্ক্রু, পলি ইথার ইথার স্টোন, এই যে পিক অফ হোয়াইট কালারের, এই যে এটা হচ্ছে টিবিয়াল ফিক্সেশন, এটা সার করে টিবিয়াল ফিক্সেশন। কেমন? এরপরে আমাদের বলে দিব না যে হাইব্রিড ফিক্সেশন কি, তারপরে হচ্ছে অ্যাপারচার ফিক্সেশন কি, এগুলো হচ্ছে অখিল স্যারের প্রশ্ন। এখন এগুলো নিয়ে আরেকদিন দরকার হয় না, অথবা এই লেকচারটা দিয়ে দিব। এই যে ঝুলায় রাখে, এন্ডোবাটন দিয়ে ঝুলায় রাখে, এই জন্য এটা সাসপেনশরি। আর একটা হচ্ছে অ্যাপারচার, হচ্ছে আপনি স্ক্রু দিয়ে আমি ভসকাই, এটা হচ্ছে অ্যাপারচার, মানে ফুটা বড় করে দিলাম স্ক্রু দিয়ে। তারপরে হচ্ছে এই যে এই অ্যাডভান্টেজ গুলো, যে ঝুলায় রাখি তাহলে আমাদের এই যে এন্ডো লুপটা এদিকে এদিক দৌড় মারবে না, এরকম এরকম দুলবে। যদি সাইড টু সাইড দুলে সেটাকে বলে উইন্ড উইপার ইফেক্ট, যে ওই যে গাড়ির যে পানি পরিষ্কার করে, উইন্ড উইপার ইফেক্ট। আর উপরে নিচে এভাবে যদি লুজ হয়ে যায় তাহলে কি হবে, উপরে নিচে দৌড়াবে, তাহলে এটাকে বলে বানজি কর্ড ইফেক্ট। তাহলে আমাদের ওই যে ইনকর্পোরেশনটা ঠিক মতো হবে না। আমি যেটা বললো যে 6 সপ্তাহ পরে দিলে কি হবে, খুলে দিলে কি হবে, কারণ এই যে ইফেক্ট গুলো যদি থাকে তখন আমাদের আশেপাশে ইনকর্পোরেশনটা ঠিক মতো হয় না। ওকে, তখন আমাদের ইনকর্পোরেশনটা অনেক দেরি হয়। তারপর অনেক সময় ওই যে ভার্টিক্যাল থাকে, ওদের রোটেশনাল স্টেবিলিটি হয় না, সাইনোভিয়াল ফ্লুইড ঢুকে আমাদের ফাঁকাটা অনেক বড় হয়ে যায়, এবং এটার নাম হচ্ছে টানেল ওয়াইডেনিং। কেমন? আরেকটা হচ্ছে স্ক্রু যখন দিব তখন টানেলটা আমরা যদি 8 মিলিমিটার দিয়ে ডিল করি, আমরা বাই স্ক্রু দেওয়ার সময় 9 অথবা 10 মিলিমিটারের বাই স্ক্রু দেই, যাতে আমাদের টানেলটা ডাইলেট করে, চাপ দিয়ে আমাদের গ্রাফটা বোনসের সাথে ভিতরে ঢুকাই দিতে পারে। এটাকে বলে টানেল ডাইলেটেশন। তার ধরে যে টানেল ওয়াইডেনিং আর টানেল ডাইলেটেশন কোনটা ভালো। টানেল ডাইলেটেশন ভালো, যে আমাদের গ্রাফটারে বোনসে ঢুকাই দিচ্ছে, ইনকর্পোরেশন করতেছে। আর ওয়াইডেনিং এটা হচ্ছে আমাদের কর্ড ইফেক্ট, ওয়াইন্ড উইপার ইফেক্টের কারণে, সাইনোভিয়াল ফ্লুইড ঢোকার কারণে ওয়াইডেনিং হয়ে যাচ্ছে। ওয়াইডেনিং বেশি হয় এন্ডোবাটনে, স্ক্রুতেও হয়, স্ক্রুতে সাইনোভিয়াল ফ্লুইড ঢুকে হয়। কেমন? ডাইলেশন আর ওয়াইডেনিং, হ্যাঁ, ডায়ামিটার কোনটা, ডায়ামিটার বেশি হলো সেটা কি ডাইলেটেশন? দুইটাই তো ডায়ামিটার বেশি হচ্ছে, ডাইলেটেশনও ডায়ামিটার বেশি হচ্ছে, ওয়াইডেনিং এও আমরা করতেছি, আমরা চাই ওয়াইডেনিং করতে স্ক্রুতে। আর ডায়ালেটেশন হচ্ছে প্যাথোলজিক্যাল, মানে ওয়াইন্ড ওয়েফার, বানজি ইফেক্ট, যে প্যাথোলজিক্যাল ফাঁকাটা বড় করে দেয় সেটাই হচ্ছে ওয়াইডেনিং। ওকে, আমরা ওয়াইডেনিং চাই না। এই ছিল আজকের মতো লেকচার। কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে লিখে দিয়েন। আজকের মতো এখানেই রেকর্ড অফ করি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। বাই, আল্লাহ হাফেজ। ওকে। ওকে।